সেটা হচ্ছে আউটকাম বেস এডুকেশন। সো আমাদের আজকের এই সেশনটাতে টোটাল আউটলাইন থাকতেছে। প্রথমে হচ্ছে আইইএ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ার অ্যালায়েন্স। তার সেখান থেকে সাব ব্রাঞ্চ আসতেছে হচ্ছে বাংলাদেশের জন্য আইইবি। দেন হচ্ছে এই অ্যাক্রিডিটেশনটাতে হচ্ছে বায়েট। দেন তাদের একটু কীভাবে কার আন্ডারে কীভাবে আছে সেগুলোর ডিটেলসে আলোচনা করব। দেন হচ্ছে বিএসসি প্রোগ্রাম কেমন হতে পারে সেই রিলেটেড। দেন হচ্ছে আউটকাম বেস এডুকেশন প্রোগ্রাম আউটকাম রিলেটেড কথা বলবো। দেন হচ্ছে আমাদের কোর্স আউটকাম কীভাবে প্রোগ্রাম আউটকামকে অ্যাটেন্ড করে সেই জিনিসগুলো। এবং লাস্টলি হচ্ছে আমরা লাস্টের দিকে আমরা যেহেতু লাস্ট পার্টের দিকে আছে আউটকাম বেস এডুকেশন, সো আমরা সেই আউটকাম বেস এডুকেশন এবং তার হচ্ছে কম্পিটেন্স, এই টার্মটা হয়তো আপনারা নতুন শুনতেছেন, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ। ওকে, কম্পিটেন্স মানে দক্ষতা, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এই দক্ষতা বা ওবিইগুলো আমরা কিভাবে অ্যাসেস করি সেই মেথডগুলো এবং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এবং অ্যাক্টিভিটিস রিলেটেড আলোচনা করা হবে। শুরুতেই আসি হচ্ছে আমরা আইইএ যেটা আছে সেটার একটা পরিচিতি রিলেটেড। 1989 সালে হচ্ছে ওয়ার্ল্ডের যত ইঞ্জিনিয়ার্সরা আছে তারা মিলে হচ্ছে একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন গঠন করে, তার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যালায়েন্স। তারা ওই অ্যাট দ্য সেম টাইম হচ্ছে তারা একটা অ্যাকর্ড লঞ্চ করে, তার নাম হচ্ছে ওয়াশিংটন অ্যাকর্ড, ঠিক আছে। অর্থাৎ 1989 সালে ওয়ার্ল্ডের যত ইঞ্জিনিয়াররা আছে, কারণ হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন স্টাইলে পড়াশোনা করানো হয়, ঠিক আছে। এর মধ্যে একটা সিনক্রোনাইজেশনের লক্ষ্যে তারা হচ্ছে একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন বিল্ড আপ করে, যার নাম হচ্ছে কি নাম, ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যালায়েন্স, ঠিক আছে। এখন সেই প্রতিষ্ঠানটা অলরেডি 29টা কান্ট্রিতে আছে এবং হচ্ছে এদের আন্ডারে 41টা সাব প্রতিষ্ঠান আছে, ঠিক আছে। যেমন হচ্ছে আইবিএ 41টার একটা, ঠিক আছে। বাংলাদেশ এই 29টা কান্ট্রির একটা। এরকম হচ্ছে ইন্ডিয়া না সরি পাকিস্তানে কিন্তু আবার 2টা প্রতিষ্ঠান আইবিএ, অর্থাৎ দ্যাটস হোয়াই এখানে কিন্তু কান্ট্রি সংখ্যা 29 হলেও 41টা তাদের বডি আছে আলাদা আলাদা, ঠিক আছে। এরা মূলত 7টা প্যারামিটার নিয়ে কাজ করে ইঞ্জিনিয়ারিং অ্যালায়েন্স। তার মধ্যে কিছুকে বলা হচ্ছে এডুকেশনাল অ্যাকর্ড, আর কিছু হচ্ছে কম্পিটেন্স অ্যাগ্রিমেন্ট, যারা হচ্ছে দক্ষতা অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ আমরা এই লোকটা দক্ষ কিনা সেই ধরনের একটা অ্যাগ্রিমেন্ট তাদের আছে। সেই রিলেটেড আছে হচ্ছে 4টা জিনিস। আর এডুকেশনাল অ্যাকর্ড রিলেটেড আছে হচ্ছে 3টা অ্যাকর্ড তারা চালু করেছে শুরুতেই তাদের জন্ম লগ্নেতে। 1989 সালে যেটা শুরু করছে তারা হচ্ছে ওয়াশিংটন অ্যাকর্ড, যেগুলো তারা মূলত হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেই প্রোগ্রামগুলো দেয় সেই প্রোগ্রামগুলোকে তারা একটা কমন একটা ক্রাইটেরিয়া ফিক্স আপ করেছে। তারা প্রায় 12টা ক্রাইটেরিয়া ফিক্স আপ করা হয়েছে এবং হচ্ছে একটা বেশি হতে পারে, নট লেস দেন 12 আউটকাম থাকতে হবে। এমন যদি হয় তারা হচ্ছে তাদেরকে অ্যাক্রিডিটেট করতেছে, মূলত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা দেয়। আর দেন আরো 2টা সিগনেটরি হয়েছে 2001 সালে এবং 2002 সালে, 2টা নতুন অ্যাকর্ড হয়েছে। একটা হচ্ছে সিডনি অ্যাকর্ড আর একটা হচ্ছে ডাবলিন অ্যাকর্ড। সিডনি অ্যাকর্ডের কাজ কি? সিডনি অ্যাকর্ড মানে পার্টিং টু ইঞ্জিনিয়ার টেকনোলজি প্রোগ্রাম, অর্থাৎ যারা ডিপ্লোমা আছে অর্থাৎ টেকনোলজিস্ট যারা হয়। ওয়াশিংটন অ্যাকর্ডের আন্ডারে যারা অ্যাক্রিডিটেড হয় তারা হচ্ছে ইঞ্জিনিয়ার, এবং সেকেন্ড সিডনি অ্যাকর্ডের আন্ডারে যারা থাকে তাদেরকে বলা হয় টেকনোলজিস্ট। দ্যাটস মিন যারা ডিপ্লোমা প্রোগ্রাম করে তারা হচ্ছে এটা। আরেকটা প্রোগ্রাম আছে হচ্ছে ডাবলিন অ্যাকর্ড, তারা হচ্ছে মূলত ওই যে টেকনিক্যাল বোর্ড গবেষণা যেটা বলে, দ্যাটস মিন হচ্ছে তারা হয় টেকনিশিয়ান, বুঝতে পারছেন। 3টা অ্যাকর্ড আলাদা আলাদা অ্যাকর্ড, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য যেই অ্যাকর্ডটা হয় সেটা হচ্ছে ওয়াশিংটন অ্যাকর্ড। ওয়াশিংটন অ্যাকর্ডের আন্ডারে আইবি হচ্ছে ইনিশিয়ালি তাদের প্রোবেশনাল স্টেজ পার করে হচ্ছে 2016 সালে।
দেন 2023 সালে তারা ফুল সিগনেটরি মেম্বার হিসেবে তারা সনদ পায়, মূলত তারা ফুল মেম্বার হয়ে যায় হচ্ছে 2023 সালে। বাট তারা যাত্রা শুরু করে 2016 সালে কাদের সাথে? ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যালায়েন্সের সাথে। আর আইবির প্রতিষ্ঠা হয় হচ্ছে পাকিস্তান পিরিয়ডে 1948 সালের দিকেই। দেন 72 সালের নাম চেঞ্জ হয়, তখন ছিল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স পাকিস্তান। সেখান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেন হচ্ছে আমাদের নাম পরিবর্তন হয়ে যায়, সেটা 72 সালে হয় হচ্ছে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। এখন এই ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের হচ্ছে এই অ্যাক্রিডিটেশন প্রোগ্রামগুলো করার জন্য দুইটা তাদের আলাদা আলাদা বোর্ড আছে। একটা হচ্ছে বোর্ড অফ অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, আর একটা হচ্ছে বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ড। প্রথম যে বোর্ডটা, যেটাকে আমরা বায়ার বলছি, সেটা বিভিন্ন প্রোগ্রামকে অ্যাক্রিডিটেট করে। ওই প্রোগ্রামের আন্ডারে যারা স্টাডি করে তাদেরকে তারা তাদের মেম্বার করে। এবং সেকেন্ড যে বোর্ড, বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার রেজিস্ট্রেশন বোর্ড, এখানে হচ্ছে তাদের মেম্বার হওয়ার পরবর্তী ধাপে তারা আবার প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স নামে তাদের যারা মেম্বার হয় তাদেরকে নর্মালি বিভিন্ন স্টেজ আছে, যেমন হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার আছে, ফেলো মেম্বার আছে। এবং তারপরে এই মেম্বারগুলোর এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে প্রফেশনাল ইঞ্জিনিয়ার নামেও তারা একটা অ্যাক্রিডিটেশন করে। সো সেকেন্ড যে বোর্ডটা, তারা হচ্ছে অলরেডি ইঞ্জিনিয়ারিং প্রফেশন এবং তাদের অলরেডি মেম্বার যারা আছে তাদেরকে প্রফেশনালি ফার্দার অ্যাক্রিডিটেট করে। সো আমাদের এখানে যে মূল কথা, আমাদের যেই অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে বা আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বায়েটের আন্ডারে অ্যাক্রিডিটেশন, ঠিক আছে? যেহেতু আমরা একটা প্রোগ্রামকে অ্যাক্রিডিটেট করতেছি, এই দুটার মধ্যে কোনো কনফিউশন আছে? অর্থাৎ আইবি দুটা জিনিসকে অ্যাক্রিডিটেট করে, এক হচ্ছে এডুকেশনাল প্রোগ্রাম, আর একটা হচ্ছে তাদের মেম্বার যারা আছে সেই মেম্বারদের মধ্যে যারা প্রফেশনালি কাজ করে তাদের নরমাল মেম্বার যারা আছে, মেম্বারদের তিন চারটা ক্যাটাগরি আছে, অ্যাসোসিয়েট মেম্বার আছে, মেম্বার আছে, ফেলো মেম্বার আছে। এই মেম্বারগুলো আছে, তার মধ্যে বিভিন্ন প্রফেশনে যারা আছে, একদমই স্পেসিফাই কোন একটা প্রফেশনে আছে, তার উপরেও তারা আপনারা আইবি ওয়েবসাইটে দেখলে বুঝতে পারবেন প্রফেশনাল মেম্বার নামেও মেম্বার আছে, ঠিক আছে? সো সেই মেম্বারটাকে করে হচ্ছে বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন, এর আন্ডারে হচ্ছে তারা একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার নামে একটা আইডি তাদেরকে প্রোভাইড করে মূলত। সো বায়েটের যদি আমরা আসি, যেহেতু আমরা বায়েট নিয়েই বিস্তারিত কথা বলা হচ্ছে, বায়েটের প্রোগ্রাম, কোনো একটা প্রোগ্রামকে অ্যাক্রিডিটেশন করার জন্য কিছু জিনিস আমাদেরকে ফুলফিল করতে হয়। যেমন হচ্ছে যেই প্রোগ্রামটা অ্যাক্রিডিটেশন নেওয়া হবে সেই প্রোগ্রামটা অবশ্যই ইউজিসি অর এনি আদার অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট বডি দ্বারা অলরেডি অ্যাপ্রুভাল থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যেই প্রোগ্রামটা বায়েট অ্যাক্রিডিটেট করবে সেটা অলরেডি ইউজিসি বা হচ্ছে গভর্নমেন্ট কোনো বডির মাধ্যমে এটাকে অলরেডি অ্যাপ্রুভ থাকতে হবে। দেন হচ্ছে 4 ইয়ার এর প্রোগ্রাম হতে হবে এবং প্রোগ্রামটা অবশ্যই 12 ইয়ার অফ স্কুলিং, অর্থাৎ এই 4 ইয়ার আগে মিনিমাম 12 বছর তারা পড়াশোনা করছে, তারপর যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামে তারা অ্যাক্রিডিটেশনটা দিবে অ্যাট লিস্ট ওয়ান কোহারেন্ট গ্রাজুয়েট ফ্রম দ্য প্রোগ্রাম। অর্থাৎ এই প্রোগ্রামে মিনিমাম একটা ব্যাচ বের হয়ে গেছে এরকম প্রোগ্রামকে তারা অ্যাক্রিডিটেট করবে। এবং তারা মেইনলি যদি প্রোগ্রামটা ফলো আপ করা হয় হচ্ছে আউটকাম বেস এডুকেশনের উপর, সেই আর হচ্ছে প্রোগ্রামের মিনিমাম ক্রেডিট থাকতে হবে হচ্ছে 130 ক্রেডিট। যদি হয় তাহলে হচ্ছে সেই প্রোগ্রামটা তারা অ্যাক্রিডিটেট করে, অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করতে পারবে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে। অর্থাৎ একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম যখন ওপেন হয় তখন আমাদের এই জিনিসগুলো আসলে ফিক্স আউট করতে হয়। যেমন হচ্ছে এই কোর্সের মিশন, এই প্রোগ্রামটার মিশন কি, অর্থাৎ আমরা এই বিএসসি মিশন মানে হচ্ছে এই তোমরা যে স্টুডেন্ট ফিডব্যাক ফর্মে ডে লিখতেছো, এটা তোমাদেরকে না করা হয়নি, ওখানে ডিউ কথাটা লেখা যাবে
ইলেকট্রিক্যাল, এটা তো আমাদের জন্য ডেঞ্জারাস। কোথাও বে দেখার দরকার নাই, র্যাক শুধু 60 অথবা 61, ওইখানে জিজ্ঞেস করলেও 60 অথবা 61 ডে বলার দরকার নাই, ঠিক আছে? এটা কাটার দরকার নেই। স্যার প্লিজ একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং যদি প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের শুরুতে হচ্ছে আমাদের কিছু শর্ট টার্ম প্ল্যান থাকে, সেটাকে আমরা বলি মিশন, এবং লং টার্ম প্ল্যানকে বলা হয় হচ্ছে ভিশন। অর্থাৎ প্রোগ্রামিং স্টার্ট করার সময় অবশ্যই আমাদের একটা লক্ষ্য নিয়ে প্রোগ্রাম করা হয়, তাই তো? সো সেই লক্ষ্য রাখতে হবে, এবং হচ্ছে প্রোগ্রাম শেষে আমরা কি কি আউটপুট পাবে, এবং সেটাকে বলা হচ্ছে প্রোগ্রাম আউটকাম। এবং এর ৩-৪ বছর পর আমাদের গ্রাজুয়েটরা যে জিনিসটা করবে সেটাকে বলা হচ্ছে প্রোগ্রাম অবজেক্টিভ। এবং এই প্রোগ্রাম আউটকাম এবং প্রোগ্রাম অবজেক্টিভের মাধ্যমে আসলে আমরা আমাদের যে মিশন ছিল সেই মিশনটাকে হিট করব, এবং ফার্দার ৪-৫ বছর বা ৭-৮ বছর পর আমরা হয়তো সেই মিশন দিয়ে হিট করবো, ঠিক আছে? অর্থাৎ আমাদের একটা প্রোগ্রাম যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম করা হয়, সেই প্রোগ্রামের বিভিন্ন কোর্স শেষে আমরা বিভিন্ন কোর্স আউটকাম পাবো। দেন হচ্ছে কোর্স প্রোগ্রাম শেষে এই কোর্স আউটকামগুলো সামেশন আকারে আমরা প্রোগ্রাম শেষ করার শেষে প্রোগ্রাম আউটকাম পাবো। প্রোগ্রাম আউটকাম পাওয়ার পরেই কিন্তু আমরা আমাদের মিশনের কাজ করবো না। আমাদের গ্রাজুয়েটরা মিনিমাম 3 থেকে 5 বছর ফিল্ডে ওয়ার্কআউট করে, তাহলে হয়তো আমরা মিশনের কিছু একটা অংশে যেতে পারবো। এবং মিশনের যে ওয়ার্কআউট, সেই ওয়ার্কআউটের 5-10 বছর পর হয়তো আমরা মিশনটাকে কি করতে পারবো, হিট করতে পারবো। সিমিলারলি হচ্ছে প্রাইম ইউনিভার্সিটির ট্রিপলি ডিপার্টমেন্টেরও আমাদের কিছু মিশন আছে বা ভিশন আছে। এই মিশনগুলো আমরা হিট করবো কিসের মাধ্যমে? লেখা খুবই ছোট ছোট দেখা যায়, আমরা ওই পিইও যেটা প্রোগ্রাম অবজেক্টিভ যেটা, সেটা সবগুলো এখানে ইয়ে করার জন্য আপনারা এটা একটু ইয়ে থেকে দেখে নিন কি কি আছে। অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে কোর্স শেষে যে আমরা কোর্স আউটকাম পাচ্ছি, সেই কোর্স আউটকামগুলো কি করতেছে? অর্থাৎ আমাদের মেইন টার্গেট হচ্ছে ভিশনকে হিট করা, ঠিক আছে? এখন ভিশন হচ্ছে একটা বড় জিনিস, ভিশন হিট করতে হলে মিনিমাম 20 বছরের ওয়েট করতে হবে। মানে একটা প্রোগ্রাম শুরু থেকে প্রায় 20 বছর পরে যায় আপনি ভিশনকে হিট করবেন, ঠিক আছে? সো সেই হিট করার জন্য আমরা বিভিন্ন কোর্স, অর্থাৎ প্রতিটা সেমিস্টারে আমরা বিভিন্ন কোর্স আউটকামকে আমরা অ্যাচিভ করব। দেন কোর্স আউটকাম অ্যাচিভ করার শেষে 4 বছর শেষে আমাদের বিভিন্ন প্রোগ্রামের যে আউটকাম ছিল সেই টোটাল আউটকাম অ্যাচিভের মাধ্যমে আমাদের গ্রাজুয়েটরা 3-4 বছর তাদের ফিল্ড অর জব বা হচ্ছে বিজনেস যাই বলেন সেটা করার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামের যে অবজেক্টিভ মানে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে তারা বাস্তবায়িত করবে হচ্ছে মাঠে বা ফিল্ডে বা হচ্ছে চাকরি ক্ষেত্রে, সেটা হতে পারে ইনফ্লুয়েন্সিং ইসান এভরি ক্ষেত্রে তাদের আমাদের এই প্রোগ্রামের অবজেক্টিভ। দেন হচ্ছে অবজেক্টিভ পরে আসে হচ্ছে মিশনকে হিট করা। আর মিশন যদি হিট করে, মিশন হিট করলে দেন হচ্ছে আমাদের মিশনের দিকে হয়তো যাবেন। অর্থাৎ আমাদের দেখেন মিশন ছিল কন্ডাক্ট রিসার্চ অ্যান্ড ডেলিভারি কম্প্রেনসেশন এডুকেশন ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সেক্টর টু ডেভেলপ টেকনোলজিক্যাল সাউন্ড গ্রাজুয়েট with strong moral and ethical value in field of electrical and electronic engineering to meet the domestic and worldwide need. To conduct collaboration research with academia and industry to catalyze innovation and growth in technology. অর্থাৎ আমাদের মিশনগুলো কিন্তু ছিল আমাদের ইলেকট্রিক্যাল ফিল্ডে আমরা হচ্ছে মেইনলি হচ্ছে রিসার্চ রিলেটেড এবং হচ্ছে আমাদের সেক্টরের রিসার্চ। দেন হচ্ছে রিসার্চগুলো হতে হবে হচ্ছে স্ট্রং মোরাল এবং ইথিক্যাল। অর্থাৎ আপনি আরেকজনের গবেষণা থেকে কি করে না, অর্থাৎ আমরা নিজেরা কিছু আমাদের এই ফিল্ড যেটা ইউজ হবে কোথায়, ডোমেস্টিক অর্থাৎ দেশে ইউজ হতে পারে, বিদেশে হতে পারে, ওয়ার্ল্ড হতে পারে, এটা হচ্ছে আমাদের মিশন। এবং এই জিনিসগুলো হচ্ছে অ্যাজ এ একাডেমিক অ্যান্ড হচ্ছে ইন্ডাস্ট্রি, শুধুমাত্র যে আমাদের পড়াশোনার মধ্যে এই জিনিসটা হবে তা না, এটা ইন্ডাস্ট্রিতে বিল্ড আপ হবে। এটা হচ্ছে মিশন। এটা হিট করবে কখন? এটা হিট করবে হচ্ছে আমাদের মিনিমাম গ্রাজুয়েট 3-4 বছর পর কি হবে, আমরা প্রোগ্রামের অবজেক্টিভটা হিট করাইতে পারবো এই অবজেক্টিভগুলোকে। দেন হচ্ছে আমরা, আপনারা বুঝতেই পারছেন যে এটা আমাদের অনেক বড় বড় টার্ম, তাই তো? এগুলো হিট করতে হলে আমাদেরকে মিনিমাম 5-6 বছর ওয়েট করতে হবে। দেন এটা যদি হিট করে তাহলে দেখেন উপরের যে মিশন হচ্ছে কি, টু ক্রিয়েট নলেজ বেস এডুকেশন সোসাইটি, নলেজ বেস ইঞ্জিনিয়ারিং সোসাইটি ফর
cultivating knowledge in the field of electrical and electronic section for our country। অর্থাৎ আমাদের মিশনটা কিন্তু দেখেন, মিশনটা কিন্তু আমাদের গ্রাজুয়েট কেন্দ্রিক, গ্রাজুয়েটদের মধ্যে এই জিনিসটা গ্রোথ হবে। এর মাধ্যমে মূলত আমাদের টার্গেট হচ্ছে দেশের যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সেক্টর আছে সেই সেক্টরে আমাদের একটা নলেজ বেস ইঞ্জিনিয়ারিং সোসাইটি বিল্ড আপ করা, ঠিক আছে? অর্থাৎ এইটা কিন্তু অনেক বড় টার্ম। সো এই অর্থাৎ আমরা প্রোগ্রামটা মূলত এই বেসিসে, অর্থাৎ আমাদের যেই প্রোগ্রামটা বুঝতে পারছেন এটা যে আমাদের একটা প্রোগ্রাম এরকম স্ট্রাকচার হবে। এগুলো লেখা ছোট ছোট যেহেতু আছে আমাদের স্লাইডে, আপনারা হচ্ছে আমি স্লাইড দিয়ে দিলে সেখান থেকে হচ্ছে মিশন এগুলা স্টাডি করবেন। অর্থাৎ আমাদের কোর্সে আপনারা অলরেডি দেখছেন যে হচ্ছে প্রোগ্রাম আউটকাম আমরা বলছি, যেহেতু আমাদের মেইন ইউনিভার্সিটি লেভেল থেকে আমাদের মেইন টার্গেট কিন্তু মিশন কিন্তু আমরা ইউনিভার্সিটি ইনশিওর করতেছি না। আমরা কি আপাতত মিশনকে ইনশিওর করতে পারছি বা আমাদের প্রোগ্রাম অবজেক্টিভ ইনশিওর করতেছি? অর্থাৎ আমরা একটা ডিগ্রি যখন কাউকে অনার করা হয় তখন আলটিমেটলি আমরা দেখি হচ্ছে তার প্রোগ্রাম আউটকামটা ঠিকঠাক আছে কিনা। যদি প্রোগ্রাম আউটকাম ঠিকঠাক থাকে আমরা ধরে নিলাম যে 3 or 5 বছর চাকরি করার পরে বা কাজ করার পরে তার কি হবে, সে মূলত প্রোগ্রামিং অবজেক্টিভ যেটা অর্থাৎ আমাদের প্রোগ্রাম করার উদ্দেশ্য সেটাকে সে হিট করবে, এবং প্রোগ্রাম অবজেক্টিভ যদি হিট করে তাহলে আমাদের কি হবে, সাকসেসফুলি মিশনকে হিট করবে। আর মিশনকে যদি আলটিমেটলি হিট করে ফেলে তাহলে হয়তো বা মিশন 10 বছর 15 বছর পরে মিশনকে হিট করবে, তাই? সো আমাদের এই এম থেকে মেইন ইনশিওর করা হচ্ছে প্রোগ্রাম আউটকাম, তাই তো? আমাদের 12টা প্রোগ্রাম আউটকাম আছে, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ, অর্থাৎ আপনারা এই প্রোগ্রামটা শেষ করলে ইঞ্জিনিয়ারিং কিছু নলেজ পাবেন। দেন হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস করতে পারবেন। আর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনাদের দেখতে ছোট ছোট হয়তো লাগতেছে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সলিউশন, আপনারা কিছু ছোট ছোট জিনিস ডিজাইন করতে পারবেন। দেন হচ্ছে ইনভেস্টিগেট করতে পারবেন। ইনভেস্টিগেট মানে হচ্ছে কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে বা সেই জিনিসগুলো আপনারা সলভ করতে পারবেন। দেন হচ্ছে আপনারা মডার্ন টুল ইউজ, যেমন হচ্ছে ম্যাথল্যাব বলেন, তারপরে হচ্ছে পিএলসি বলেন বা হচ্ছে অটোক্যাড বলেন, এই ধরনের মডার্ন টুল ইউজ আপনি জানবেন। দেন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড সোসাইটি, আপনারা বিভিন্ন যেই কাজ আছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বডির সাথে আপনারা যুক্ত হতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলতে পারবেন। ইনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি, অর্থাৎ আপনারা একটা প্রোডাক্ট সাপোজ ডেভেলপ করছেন বা ডিজাইন করছেন, উপরে সব কিছু করে ফেলছেন, আপনারা এমন প্রোডাক্ট করছেন সেটা খুবই ডেঞ্জারাস, ঠিক আছে? সেই জিনিসটাও আপনাদের ফোকাস করতে হবে। সো এই জন্য আমরা প্রোগ্রাম শেষে ওই জিনিসটা ইনশিওর করি যে আপনার ইনভায়রনমেন্ট এবং সাস্টেইনেবিলিটি উপর আপনি মোটামুটি ফোকাস করেন। দেন হচ্ছে ইথিক্স, এখন আপনি মনে করেন বিভিন্ন জায়গাতে কপি পেস্ট করে বলতেছেন আপনার কাজ, এই জিনিসটা যাতে আপনি না করেন এই জিনিসটাকেও আপনাকে ইনশিওর করা হবে। এবং হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং টিম ওয়ার্ক, অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি মার্কেটেবল যে প্রোডাক্টগুলো আছে, মার্কেট ভিজিবল প্রোডাক্ট বলে MVP বলে, ঠিক আছে? যদি সেই ক্ষেত্রে MVP কথা বলেন তাহলে কোনো একটা সিঙ্গেল পারসন কোনো MVP বানাইতে পারেনি এখন, বুঝতে পারছেন? অর্থাৎ কোনো একজন সিঙ্গেল কাজ করে মার্কেটে দেওয়া যাবে এমন কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে পারেনি। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই টিম ওয়ার্ক করা শেখাইতে হবে, তাহলেই তো আপনি হয়তো অবজেক্টিভসে গোল করতে পারবেন। দেন হচ্ছে কমিউনিকেশন, আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি সেটা ডেলিভার করতে পারেননি, এখন আপনি শুধু জানেন এটা আপনিই জানেন আর কেউ জানেন না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আলটিমেটলি কোনো লাভ নাই। আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স, অর্থাৎ আপনার এই যে যেই কাজ করবেন সেই কাজের কত টাকা পয়সা কেমন কি লাগতে পারে এই সম্পর্কে আপনার অবশ্যই আইডিয়া থাকা লাগবে। এই জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টিং কোর্স দেওয়া আছে এবং লাইফ লং লার্নিং, অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য তো আমাদের কিছু জিনিস সারা জীবন করে যেতে হবে, তাই না? নাকি সেই জিনিসটাও যাতে আপনাদের মধ্যে ডেভেলপ হয়। অর্থাৎ আমরা চেষ্টা করছি এই 12টা জিনিস আপনাদেরকে দিয়ে দেওয়ার। এখন এই 12টা জিনিস রাতারাতি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করতে হবে না, আমরা বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন কোর্স অফার করা হয়েছে, ঠিক আছে? সেই কোর্সগুলোর বিভিন্ন কোর্স আউটকাম আছে, এই কোর্স আউটকাম বিভিন্ন পিওকে ম্যাচ করে, এখানে সবগুলো নাই, বাট এখানে তো কোর্স সংখ্যা আমাদের অনেক 36টার মতো হচ্ছে ডিপার্টমেন্টাল কোর্স, টোটাল ক্রেডিটের অনেক কোর্স,
এই কোর্সগুলোর নিজস্ব আউটকাম আছে, সেই আউটকামগুলোকে আলটিমেটলি প্রোগ্রাম আউটকামের সাথে ম্যাচিং করে, দেন হচ্ছে প্রোগ্রাম আউটকামটা এইভাবে অ্যাচিভ হয়। দেন হচ্ছে এই অ্যাচিভমেন্টটা আমরা আসলে মেজারমেন্ট কিভাবে করি, অর্থাৎ কোনো একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট সাপোজ তৌফিক, সে যদি কোর্স আউটকাম অ্যাটেনমেন্টের ক্ষেত্রে সে যদি ওই কোর্সের যেই কোর্স আউটকাম আছে সেটা 60% পায়, তাহলে ধরে নিব যে সে এটাকে অ্যাটেন্ড করছে, মানে এটা শিখতে পারছে যা শেখানোর কথা, অ্যাজ ওয়েল অ্যাজ সেই ইন্ডিভিজুয়ালি যদি প্রোগ্রাম আউটকাম, এই যে আমাদের যে প্রোগ্রাম আউটকাম আছে এটারও যদি এই টোটাল যতগুলা টিক মার্ক আছে, যতগুলা কোর্স থেকে প্রোগ্রাম আউটকাম কম টিক মার্ক আছে, এগুলোর মধ্যে যদি ও 60% প্রোগ্রাম আউটকামকে হিট করে, তাহলে ইন্ডিভিজুয়াল আমরা ধরে নিব সে এই প্রোগ্রাম আউটকামটা হিট করছে, অর্থাৎ আমরা পাস মার্ক অন কাইন্ড অফ। আমাদের যে 12টা প্রোগ্রাম আছে, এই 12টা প্রোগ্রামে একটা স্টুডেন্ট যদি আমরা তাকে সার্টিফিকেট অনার করি, তাহলে হচ্ছে এই 12টা কোর্স 12টা যে প্রোগ্রাম আছে 60% অ্যাটেন্ড করতে হবে তাকে। সিমিলারলি হচ্ছে টোটাল স্টুডেন্ট অ্যাটেন্ডমেন্ট, অর্থাৎ একটা ব্যাচে সাপোজ একটা কোর্স অফার করা হলো, সেখানে হচ্ছে 3টা কোর্স আউটকাম থাকলো বা 4টা কোর্স আউটকাম থাকে, সেই কোর্স আউটকামগুলো কত পার্সেন্ট স্টুডেন্ট অ্যাটেন্ড করছে, ঠিক আছে, তো ফিক্স সাপোজ অ্যাটেন্ড করে নাই, এর মানে আরেকজন অ্যাটেন্ড করছে, এরকম করে সেই পার্সেন্টেজটা যদি 50% হয়, তাহলে আমরা ধরে নিব যে সেই সিওটা গুলোকে অ্যাটেন্ড করছে। এবং হচ্ছে পিও অ্যাটেনমেন্টের ক্ষেত্রেও আমাদের টোটাল স্টুডেন্ট, অর্থাৎ PO1 এর টোটাল স্টুডেন্ট আমাদের 10 জন আছে, এখন PO1 ধরেন হচ্ছে 5 জন ফেল করছে, দেন হচ্ছে তারপরেও আমাদের PO মেইন অ্যাটেনমেন্টটা হয়ে যাবে, অর্থাৎ একজন স্টুডেন্ট ফেল করা মানে যে প্রোগ্রাম তার উদ্দেশ্যের দিকে যাচ্ছে না এমন না, অর্থাৎ একজন ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট সে ফেল করতে পারে, কিন্তু 50% স্টুডেন্ট যদি ওই প্রোগ্রাম আউটকামকে অ্যাচিভ করে, সেই ক্ষেত্রে হচ্ছে তখন আমরা ধরে নিব যে প্রোগ্রামটা তার গোলের দিকে যাচ্ছে। আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে হচ্ছে যেমন হচ্ছে সিও দেওয়া আছে, এখানে 3টা সিও আছে, সিওতে বিভিন্ন মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এবং এই সিও যদি ইন্ডিভিজুয়ালি খুব ছোট ছোট লেখা হয়তো দেখতে পাচ্ছ না, এখানে যদি এটা হলো 50% মেবি, দ্যাটস মিন হচ্ছে 0, অর্থাৎ ও অ্যাটেম্প করে নাই, আমার এখান থেকে দেখা যাচ্ছে যাই হোক, ম্যাক্সিমাম রিকোয়ারমেন্টটা ছিল হ্যাঁ 60%, সে ইন্ডিভিজুয়াল হচ্ছে 60%, সো ওরা অ্যাটেন্ড করে নাই, বাট এই কোর্সে কিন্তু 66% স্টুডেন্ট CO1 কে অ্যাচিভ করছে, সিমিলারলি হচ্ছে CO2 কে 83 এবং CO3 কেও 83% স্টুডেন্ট অ্যাচিভ করছে, ঠিক আছে, অর্থাৎ এখানে টোটাল 6 জন স্টুডেন্ট ছিল, এর মধ্যে এই যে ইনি ফেল করছে CO1 এ, দ্যাটস মিন তারপরে 66% আছে, এটা যদি 50% হয়, তাহলে এখন বিষয় হচ্ছে এগুলা যদি ফেল করে তাহলে আমাদের করণীয় কি, তাই না, ফেল করতেই পারে। এখন ফেল যদি করে আমাদের COPO অ্যাটেনমেন্টে, যদি আমাদের ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট কোনো CO কে ফেল করে, সাপোজ আমরা আগের স্লাইডে কি দেখছিলাম, ফার্স্ট যে স্টুডেন্ট আছে সে ফেল করছে নাকি, এই স্টুডেন্ট ফেল করছে না সিওতে, সেই ক্ষেত্রে তার কি করতে হবে, তার হচ্ছে সেম পিওর আন্ডারে যেই সিওগুলো আছে অন্য কোর্সে সেগুলোর উপর তাকে ফোকাস করতে হবে, ঠিক আছে, এর জন্য তার কিন্তু ডিরেক্ট রিটেক করা লাগবে এমন কিন্তু না, সেম পিওর সিমিলার পিওর বেস কোর্সগুলো তাকে ফোকাস করতে হবে, ভালো করতে হবে ফার্দার, ওভারঅল তার 60% ছিল ওখানে সে হ্যাঁ, যেহেতু ওই আদারওয়াইজ ওই পিওটা ফেল করবে, ওই পিওর আন্ডারে আর যত সিও আছে সেগুলো যদি না করে সেই ক্ষেত্রে ওই পিওটা ফেল করবে, এবং যদি সে পিও অ্যাটেম্পমেন্ট ফেল করে, অর্থাৎ ইন্ড অফ দ্য সেমিস্টার ইয়ার 4th ইয়ার সে যদি পিও অ্যাটেম্পমেন্টে ফেল করে, তাহলে তাকে অবশ্যই মাস্ট বি রিটেক দ্য কোর্স, তাকে কিন্তু রিটেক করতে হবে, অর্থাৎ সে যদি পিও অ্যাটেম্পমেন্টগুলোতে ওভারঅল ফেল করে ফেলে, তাহলে হচ্ছে মাস্ট বি রিটেক করা লাগবে ওই কোর্সটা। আর সিমিলারলি যদি টোটাল স্টুডেন্টের ক্ষেত্রে যদি আমরা আসি, টোটাল স্টুডেন্ট যদি সিওপিও অ্যাটেম্পমেন্টে ফেল করে, ওই যে আমরা যে 60% 50% দেখলাম, সেই ক্ষেত্রে মেবি রিঅফার দ্য কোর্স অর চেঞ্জ দ্য অ্যাসেসমেন্ট রেট, অর্থাৎ আমাদের এই যেই কোর্সটাতে দেখলাম এখানে কিন্তু সিও সবাই কি করছে, 67% ছিল অ্যাসিভ করছে, তাই তো, সিও সবাই অ্যাসিভ করছে, যদি কোনো একটা সিও অ্যাসিভ না করতো, আন্ডার 50% থাকতো, সেই ক্ষেত্রে নয় আমাদের এই কোর্সটা আবার রিঅফার করা লাগতো, না হলে কি করব, আমরা অ্যাসেসমেন্ট যে স্টাইলে নিতেছি সেই অ্যাসেসমেন্টটা আমাদেরকে পরিবর্তন করা লাগতে পারে।
আর যদি আমাদের পিও অ্যাটেনমেন্টে ফেল করে, অর্থাৎ আমাদের 50% লোক আমরা ওই যে 12টা জিনিস শেখানোর কথা প্রোগ্রাম আমাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ধরেন পিও 1 ফেল করতে স্টুডেন্টরা, সেই ক্ষেত্রে আমাদের মাস্ট বি কিছু কোর্স রিঅফার করতে হবে, বুঝতে পারছেন? যে কোর্সগুলো সিও 1 আছে সেই কোর্সগুলো আবার পড়াইতে হবে, বুঝতে পারছেন? এখন আমরা ডিগ্রি নিতে হলে কি করতে হবে? অবশ্যই পিও সামারি যেটা পিও অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। যদি হ্যাঁ, এটাও 50%। তো আমাদের 50% স্টুডেন্ট যদি পাস না করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে কোর্স চেঞ্জ করতে হবে বা কোর্সগুলোকে আবার অফার করে আবার পড়াইতে হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে পিও যদি টোটাল স্টুডেন্ট ফেল, কিন্তু উপরেরটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাজ এ পার্সন হিসাবে যদি ফেল করে, আর এই নিচের যেটা এটা হচ্ছে টোটাল একটা ব্যাচ বা টোটাল যাদেরকে পড়ানো হচ্ছে তারা যদি তাদের মধ্যে যদি না হয়, ঠিক আছে? এখন দেখেন টোটাল স্টুডেন্ট যদি ফেল করে তাহলে হচ্ছে কি করতেছেন, পিও যদি অ্যাটেনমেন্ট ফেল করে তাহলে হচ্ছে সে একটা রিটেক কোর্স নিতেছে, এটা কিন্তু ইউনিভার্সিটির ফল্ট না, বুঝতে পারছেন? একটা স্টুডেন্ট ফল করলো। আর এই ক্ষেত্রে দেখেন পিও অ্যাটেনমেন্ট যদি না করে তাহলে এটা কিন্তু ইউনিভার্সিটি নিজ দায়িত্বে কিন্তু কিছু কোর্স অফার করতেছে, রিটেক এখানে কিন্তু অফার করতেছে কোর্স আপনাকে, অর্থাৎ আপনাকে সিও পিও 1 যেহেতু শিখাইতে পারে নাই, আপনার ডিগ্রির জন্য পিও 1 লাগবে, সেই ক্ষেত্রে তারা আরো কিছু কোর্স অফার করে পিও 1টাকে অ্যাচিভ করাবে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে আপনার টাইম দিয়ে আপনাকে সংশোধন করতে হবে। এই ক্যাটাগরির মধ্যে ধরেন হচ্ছে আমি ধরলাম 10 জন স্টুডেন্টের ভিতরে একজন স্টুডেন্ট মানে হচ্ছে পাস করে গেছে, হ্যাঁ, বাট তারপরেও যেহেতু হচ্ছে আমাদের এখানে যে লক্ষ্যটা ছিল 50% তো কমপক্ষে হওয়া লাগতো, তারা হচ্ছে কোর্সটা নেওয়া লাগতো। এই জায়গাতে মানে হচ্ছে না, সে ওটা বের হয়ে যেতে পারবে, সে ওটা চাইলে বের হয়ে যেতে পারবে, তার পিও অ্যাচিভমেন্ট হলে সেও বের হয়ে যেতে পারবে। কিন্তু ফার্দার মোর আমাদেরকে ইনশিওর করার জন্য যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট পাস করতেছে কিনা সেটা ইনশিওর করা, একটা ইউনিভার্সিটি যদি 50% স্টুডেন্ট পাস না করতে পারে, পিও ফেল করা মানে 50% স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট পিও ফেল করা মানে আমাদের 50% স্টুডেন্ট আসলে ফেল করতেছে, তাই না? মোর দ্যান 50% তারা ফেল ফেল করতেছে। এখন মোর দেন 50% ফেল করা মানে হয় এখান থেকে তারা শিখতেছে না, বা যেভাবে শেখানো হচ্ছে সেটা আসলে আমাদের কাজে দিচ্ছে না, তাই তো? সো তখন হচ্ছে আমাদের কোর্স জিনিসটাকে করতে হবে, অর্থাৎ আপনাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স শেষে আমাদের শুধুমাত্র আমরা বলছি প্রোগ্রাম আউটকাম ঠিক করা লাগবে, নট লাইক দ্যাট। প্রোগ্রাম আউটকামের পাশাপাশি আপনার নলেজ প্রোফাইল গ্রো করতে হবে, আপনার কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম করতে হবে, এবং হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস করতে হবে, অ্যাক্টিভিটিস করতে হবে, বুঝতে পারছেন? আপনার একটা আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমাদের এই 12টা প্রোগ্রাম আউটকাম এটা শেষ করলেই হয়তো আপনি ডিগ্রিটা পেয়ে যাচ্ছেন, বাট এই 12টা আউটকাম তখনই করতে পারবেন আপনার নলেজ প্রোফাইল লেভেল যদি এই 8টা লেভেল যদি আপনি কমপ্লিট করেন, এবং আপনি যদি ইঞ্জিনিয়ারিং যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং যে প্রবলেম সেখানে 7টা লেভেল, এবং হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিসের 5টা লেভেল আছে, এই লেভেলগুলো কমপ্লিট করেন তখনই আলটিমেটলি আপনি এই 12টা জিনিসকে কভার করতে পারবেন, ঠিক আছে? আদারওয়াইজ পারবেন না। এখন আমরা আসি হচ্ছে নলেজ প্রোফাইল জিনিসটা কি, ঠিক আছে? নলেজ প্রোফাইল মানে আমাদের যে নলেজ প্রোফাইল আমরা এটা পরে দেখব, যদিও আমার স্লাইডে পরে আছে। অর্থাৎ আমাদের কি লাগবে মূলত, আমাদের মূলত লাগবে হচ্ছে এই 1 2 3 4টা জিনিস, বুঝতে পারছেন? অর্থাৎ একটা প্রোগ্রাম শেষে আমাদের এই 4টা জিনিসকে আপনার অবশ্যই ইনশিওর করতে হবে। কি কি? প্রোগ্রাম আউটকাম, যেটা আমরা এটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভস, যে এটা মাস্ট বি ফুলফিল করতে হবে। সো এই প্রোগ্রাম অবজেক্টিভ যদি আউটকাম যদি আপনি ফুলফিল করাই দিচ্ছেন এই 12টা, তাহলে আপনার অবশ্যই গ্রাজুয়েটদের নলেজ প্রোফাইল হতে হবে K1 থেকে K8 পর্যন্ত নলেজ অবশ্যই তার থাকতে হবে, ঠিক আছে? ওই নলেজ না থাকলে এই জিনিসগুলোকে কিভাবে অ্যাটেম্প করবে, তাই তো? ধরুন আপনার ভিতরে কোনো নলেজ নাই, তাহলে তো আপনি এই জিনিসগুলো থাকবেন না। সো আপনার ক্রিটিক্যাল থিংকিং বা হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম রিলেটেড কাজ না করলেও আপনার এখানকার যে জিনিসগুলো আছে ডিজাইন বা হচ্ছে ইনভেস্টিগেট, এই কাজগুলো আপনি আসলে করতে পারবেন না। সো আমাদের এই 12টা প্রোগ্রাম আউটকাম করার জন্য আমরা যদি আউটকাম বেস এডুকেশনে দেখি, তাহলে হচ্ছে আমাদের নিচের এই 3টা জিনিস আমাদের থাকতে হবে, ঠিক আছে? এবং আমাদের এই কোর্স যে হচ্ছে প্রোগ্রামটা, টোটাল প্রোগ্রামটা আউটকাম বেস এডুকেশন হতে হবে। এক হচ্ছে এই 3টা জিনিস থাকতে হবে। এখন এই 3টা জিনিস থাকা মানে যে আউটকাম বেস এডুকেশনে গেল এমন না, বুঝতে পারছেন?
এই সব টার্ম থাকাই মানে আউটকাম বেস এডুকেশন না। নরমাল এডুকেশনে এই টার্মগুলো থাকতে পারে, বুঝতে পারছেন? এখন আউটকাম বেস এডুকেশন জিনিসটা কি আমরা সেটা যদি জানতে চাই, আপনারা কি বোঝেন? এটা তো পুরান টার্ম, কি বোঝেন তাই বলেন? আউটকাম বেস এডুকেশন বা ওবি বলতে কি বোঝেন? আপনারা হয়তো বা এটা ফুল ফর্ম জানেন যে যেই এডুকেশনে আউটকামের উপর ফোকাস করা হয়, তাই তো? বাট আসলে আউটকাম বেস এডুকেশন আউটকামের উপর ফোকাস করা হয় না। মূল ফোকাস করা হচ্ছে কম্পিটেন্সের উপর, বুঝতে পারছেন? অর্থাৎ যে এডুকেশনটা মূলত কম্পিটেন্স বেস এডুকেশন। এখন আমাদের বিষয় আছে হচ্ছে একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের আউটকাম, আমরা অনেক সময় মনে করি যে আউটকাম আর আউটপুট হয়তো সেম জিনিস নাকি? তার মধ্যে স্লাইডলি কিছু ডিফারেন্স আছে। একটা ইউনিভার্সিটি যদি থিঙ্ক আউট করেন, ইউনিভার্সিটি থেকে কতজন গ্রাজুয়েট বের হচ্ছে, এটা হচ্ছে ইউনিভার্সিটির আউটপুট, যা আমাদের প্রতি বছর 700 গ্রাজুয়েট বের হয়, ঠিক আছে? আর আউটকাম কি? আমাদের কতজন কোয়ালিটি গ্রাজুয়েট বের হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ কোয়ালিটি অফ নলেজ, অর্থাৎ নলেজের কত কোয়ালিটি হতে পারে যে 5 জন গ্রাজুয়েট বের হয় বা তারা বিভিন্ন ক্ষেত্রে বিশাল ইমপ্যাক্ট ফেলছে, ঠিক আছে? সো একটা হচ্ছে কোয়ান্টিটি অফ নলেজ আর একটা হচ্ছে কোয়ালিটি অফ নলেজ। অর্থাৎ আমাদের আউটকাম হচ্ছে কোয়ালিটি অফ নলেজ, অর্থাৎ আমাদের সেটা সংখ্যায় কম হতে পারে বাট তাদের কোয়ালিটি আছে, বুঝতে পারছেন? অর্থাৎ আউটপুট মেইনলি মেজার হচ্ছে করা হয় নলেজ যতটুকু আমরা ক্লাসরুমে ডেলিভার করি, অর্থাৎ আমরা যেগুলো পড়াইছি আপনি সেটা নিছেন না নিছেন এটা ডাবল ম্যাটার, এটা হচ্ছে আউটপুট। আমরা আপনাকে এই জিনিসটা দিছি, আপনাকে গ্রাজুয়েট করছি, এটা হচ্ছে আউটপুট অফ দা ইউনিভার্সিটি, ঠিক আছে? আর আউটকাম মিন্স হচ্ছে হাউ মাচ নলেজ স্টুডেন্ট ইজ রিয়েলি আন্ডারস্টুড অ্যান্ড ক্যান অ্যাপ্লাই টু দ্য রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। অর্থাৎ আপনি কতটুকু, আমাদের স্টুডেন্টরা কতটুকু আসলে নলেজটা সে বুঝলো এবং সে প্র্যাকটিক্যালি কতটুকু ব্যবহার করলো, সেটা হচ্ছে আউটকাম। একটা জিনিস হচ্ছে আমাদের আউটপুট বাড়ার সাথে সাথে কিন্তু আউটকাম ডিক্রিজ হওয়ার পসিবিলিটি আছে। অর্থাৎ আমাদের যদি বেশি গ্রাজুয়েট বের হয় তাহলে কি হতে পারে? কোয়ালিটি অফ নলেজ কম হতে পারে। অর্থাৎ আমাদের আউটকাম বেস এডুকেশন মেইনলি যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে আমাদের গ্রাজুয়েট সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ স্টুডেন্ট যদি হালকা রিডিউস হতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা কোয়ালিটি ইনশিওর করতে হলে আমাদের কোয়ান্টিটি অফ নলেজ কিন্তু কমের ভিতরে কোয়ালিটি বেশি ইনশিওর করতে হবে। আমরা কোনটাকে ফোকাস করতেছি? আমরা এখানে আমরা আউটকাম বেস এডুকেশন মানে হচ্ছে আমরা কোয়ালিটি অফ নলেজকে ফোকাস করতেছি, অর্থাৎ আমাদের গ্রাজুয়েট সংখ্যা কম হইলেও তাদের কিন্তু একটা মাঠে বেশি থাকে, অর্থাৎ আমরা নাম্বার কত কয়জন আমাদের বাইরে আছে বা বের হচ্ছে সেটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কত কোয়ালিটি নিয়ে আসলে বের হচ্ছে, ঠিক আছে? সো আমাদের যে এই আউটকাম বেস এডুকেশন সেটা মেইনলি হচ্ছে স্টুডেন্টের পারফরম্যান্সের উপর বেস করে আমাদের অ্যানালাইসিস করা হয়। এখন এই পারফরম্যান্সের উপর যদি অ্যানালাইসিস হয়, এই অ্যানালাইসিসটা মেইনলি আসলে মেজার করার কথা হচ্ছে বাইরের লোক, এক্সটার্নালি। এই আপনার বা আমার পারফরম্যান্স কেমন, এটাকে আমি মেজার করার কথা। অর্থাৎ আউটকাম বেস এডুকেশনের মেইনলি মেজারমেন্টটা আসলে এই আউটকামটা মেজার করে হচ্ছে এক্সটার্নাল কোনো অডিটের মাধ্যমে, ঠিক আছে? অর্থাৎ এক্সটার্নালি আমরা সে কোয়ালিটি অফ নলেজের উপর বেস করে তার কম্পিটেন্স হয়েছে কিনা সেটা বোঝা যায়। তবে যেহেতু একটা ইউনিভার্সিটি, এখন বাইরের কেউ মেজার করে সাপোজ দিল, তারা দিল স্টেক হোল্ডার, সাপোজ আপনি যেখানে জব করেন তারা একটা মেজার করে দিল, অ্যাজ এ ইউনিভার্সিটি হিসাবে সে তাহলে কি দিবে? আপনার ট্রান্সক্রিপ্ট বা এই ধরনের সে কি করবে? আউটকাম বেস এডুকেশনের মেইন মেজার করার বাইরের লোক না, কারণ আপনি দক্ষ কিনা সেটা বুঝতে হবে কারা, যেখানে আপনি কাজ করবেন সেখানে। কিন্তু অ্যাজ ইউনিভার্সিটি হিসাবে কি করতে হয়? ইউনিভার্সিটি হিসাবে বলে দেয় যে এই দক্ষতা তার মধ্যে আছে, বাট আউটকাম বেস এডুকেশনের যেই ট্রান্সক্রিপ্টটা, এটা সবাই এই ট্রান্সক্রিপ্টের সাথে একমত নাও হতে পারে। অর্থাৎ আমরা বলতেছি যে সেই এই 12টা পিরিয়ড, প্রথম পিরিয়ডে আমরা বলছি সে তার নলেজ আছে, বাট এর সাথে অন্যজন এগ্রি করতেও পারে, নাও এগ্রি করতে পারে, বিকজ অফ এই মেজারটা হয় হচ্ছে ইনডিরেক্ট মেজারমেন্ট, বুঝতে পারছেন? আপনি একটা গ্রেড শিট যখন একটা পরীক্ষা নেন,
সিম্পলি পরীক্ষা নিলে কি হয়, ডিরেক্ট মেজারমেন্ট, আপনি এই কোশ্চেন পারছেন না না। এখন আপনার ইঞ্জিনিয়ারিং নলেজ আছে কি না আছে এটা আমরা, এটা তো নলেজ আছে বললাম, এখন আছে কতটুকু আছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই ওবির যে আমাদের আউটকাম আসছে, এই আউটকামটা কিন্তু আমরা অ্যাকুরেটলি মেজার করি না, পসিবল না। তবে এগুলো মেজারমেন্ট করার জন্য বিভিন্ন জিনিস আছে। এখন আমাদের মেইন ডিফারেন্সটা কি আসলে, আমাদের এই ট্র্যাডিশনাল যে স্টাডি আর ওবির মধ্যে মেইন ডিফারেন্স কি? অর্থাৎ আমরা আগেই বলছি প্রথম দিকেই যে প্রথমটা হচ্ছে নলেজ বেস এডুকেশন, অর্থাৎ আমরা ক্লাসরুমে কত কি নলেজ দেই আপনাদের। ট্র্যাডিশনাল হচ্ছে আমরা কত কি পড়াইছি, সিলেবাসে কি কি আছে সেটা। আর ওবিতে হচ্ছে কম্পিটেন্স, অর্থাৎ আপনি এই নলেজটা কতটুকু অ্যাকোয়ার করছেন, আপনি কতটুকু নলেজ নিচ্ছেন। সিলেবাসে কি আছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিলেবাসের কোন পোরশনটা আপনি অ্যাকোয়ার করছেন, গ্রহণ করছেন। দেন হচ্ছে আমাদের ট্র্যাডিশনালে আছে হচ্ছে পাস ফেল সিস্টেম, আপনি পাস করছেন অর ফেল করছেন। দেন হচ্ছে আউটকাম বেস এডুকেশনে এটাকে বলা হচ্ছে কম্পিটেন্ট অর নট কম্পিটেন্স, অর্থাৎ আপনি দক্ষ অর দক্ষ না, ঠিক আছে? এটার যে অ্যাসেসমেন্ট হয় আমি আগেই বলছি, এই অ্যাসেসমেন্টটা হবে মেইনলি হচ্ছে ওয়ার্ক স্পেসে, আপনি কাজ করবেন তারপরে আপনি বোঝা যাবে যে দক্ষ কি দক্ষ না। আর এটার আমাদের ট্র্যাডিশনাল মেথডে মেইনলি হয় হচ্ছে ক্লাসরুম এক্সামের মাধ্যমে। দেন হচ্ছে ফোকাস অন ইনপুট, অর্থাৎ আমরা কি কি পড়াচ্ছি ট্র্যাডিশনাল, এখানে আমরা ফোকাস করি হচ্ছে আমাদের সিলেবাসটা কতটা ডিপ করা যায়, ঠিক আছে? আমরা সিলেবাসে কত কি রাখতে পারি সেটা। আর আউটকাম বেস এডুকেশনে মেইনলি ফোকাস হচ্ছে আউটপুট বা হচ্ছে আউটকাম, অর্থাৎ স্টুডেন্টরা কতটুকু নিতেছে, কত বেশি তারা নিতে পারে তার উপর ফোকাস করা। বুঝতে পারছেন ফোকাসিং ইউনিটটা? বুঝছেন? সো আমাদের ট্র্যাডিশনাল হচ্ছে ন্যাশনাল টু ন্যাশনাল হচ্ছে ভ্যারি করে, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান ওয়াইজও ভ্যারি করে। ওই যে আমি বলছি যে আমাদের সিলেবাসটা আমরা চাই কত বেশি কিছু দিয়ে দেওয়া যায়। অবশ্যই একটা ন্যাশনাল এগ্রিমেন্টের মধ্যে স্ট্যান্ডার্ড থাকে, তার মধ্যে অর্থাৎ বাংলাদেশের স্টুডেন্টরা এই শিখবে, কারণ ওয়ার্ক স্পেস গুলো তাদের একটা লিমিটেড ওয়ার্ক স্পেস আছে, সেই ওয়ার্ক স্পেস অনুযায়ী শিখবে। সো এখানে আরো কিছু টার্ম আছে, ওগুলো আপনারা মোটামুটি দেখে নিয়েন। বেসিক বিষয়টা হচ্ছে একটা হচ্ছে কম্পিটেন্স বেস। কস্ট ফ্যাক্টরের ব্যাপারটা কি আসলে এখানে একটা হাই কস্ট ফ্যাক্টর হচ্ছে খরচ, একটা গ্রাজুয়েট বের করতে হলে তার খরচ কেমন লাগে। অর্থাৎ আমরা যেহেতু নলেজ বেস, অর্থাৎ আমরা এখান থেকে আমাদের দিক থেকে সিলেবাস অনেক বড় করতেছি, আমরা অনেক পড়াইতেছি, ঠিক আছে? আর এটা যেহেতু হচ্ছে কম্পিটেন্স, এখন সে নিজের থেকে অনেক কিছু শিখতেছে, বুঝতে পারছেন? রিলেটিভ পাওয়ারগুলো সে নিজের থেকে পড় করতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই খরচটা একটা সিঙ্গেল গ্রাজুয়েটে আপনার কস্টটা কম হবে। এখন বিষয় হচ্ছে আমাদের আউটকাম বেস এডুকেশন যেহেতু কম্পিটেন্সের উপরে, এখন কম্পিটেন্স কি জিনিস আমরা হয়তো সেটাই বুঝি না, তাই না? তাই তো আমরা বলছি যে এটা কম্পিটেন্স বেস হচ্ছে জিনিস। কম্পিটেন্স ডিফাইন অ্যাজ দ্য অ্যাবিলিটি টু মিট দ্য ডিমান্ড অর ক্যারি আউট দ্য টাস্ক সাকসেসফুলি অ্যান্ড কনসিস্ট অফ কগনিটিভ অর নন কগনিটিভ ডাইমেনশন লাইক স্কিল, এক্সপিরিয়েন্স অর ফিজিক্যাল অর লিডারশিপ অ্যাবিলিটি। অর্থাৎ কম্পিটেন্স হচ্ছে একটা স্টুডেন্ট বা একজন লোকের কম্পিটেন্স মেইনলি হচ্ছে সে যে আমাদের চাহিদা বা ডিমান্ড অনুযায়ী সাকসেসফুলি কোনো একটা কাজ করতে পারছে কিনা, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা স্কিল বা লিডারশিপের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে কম্পিটেন্স বা দক্ষতা। The key competence that are important across the multiple axes of life and that contribute the overall successful life and a well functioning society. অর্থাৎ আমাদের যদি টোটাল মাল্টিপল অ্যাক্সেস অফ লাইফে আমাদের যদি অনেক কম্পিটেন্স থাকে বা দক্ষ লোকজন থাকে, তাহলে হচ্ছে আমরা সাকসেসফুল এবং ওয়েল ফাংশনিং সোসাইটি, অর্থাৎ আমাদের দেশ একটা মানে সাকসেসফুল কান্ট্রি বা হচ্ছে সোসাইটি বলেন সেই জিনিসটা পাবেন। অর্থাৎ মানুষজন নর্মাল ট্র্যাডিশনাল এডুকেশনে ধরেন এখন বাংলাদেশের অবস্থান ধরেন গ্রাজুয়েট অনেক বা দক্ষতা নাই, ঠিক আছে? ব্যবসায় কি হইতেছে, আমাদের সোসাইটি ধীরে ধীরে আনসাকসেসফুল সোসাইটির দিকে যাচ্ছে, তাই তো? অর্থাৎ আমাদের বিএ ডিগ্রি অনেকের আছে,
এমএ আছে অনেক, কিন্তু আমাদের আলটিমেটলি কাজ হচ্ছে না। সো যদি আমাদের কম্পিটেন্স হয় সেই ক্ষেত্রে আমাদের সাকসেসফুল লাইফ পাবো এবং হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে সোসাইটিটা সেটা ওয়েললি ফাংশন করবে। সো কোয়ালিফিকেশন আর কম্পিটেন্সের মধ্যে আমরা যেটা বলছি যে নর্মাল এডুকেশন থেকে আসে হচ্ছে কোয়ালিফিকেশন, আর আমাদের আউটকাম বেসড এডুকেশন থেকে কম্পিটেন্স আছে। সো কোয়ালিফিকেশন মেইনলি হচ্ছে আমাদের নলেজ, যেটা হচ্ছে এক্সামের মাধ্যমে আমরা চেক করি। অর্থাৎ আমরা বিএ পাস করছে বা এমএ পাস করছে সেটা আমরা একটা এক্সামের টেস্ট নিচ্ছি, রিটেন টেস্ট নিচ্ছি, দেন হচ্ছে আমরা বলছি যে তার এই লেভেলের নলেজ আছে, ঠিক আছে। সে নলেজটা প্রয়োগ করতে পারে কিনা আমরা সেটা জানি না, ঠিক আছে, তাকে আমরা বলতেছি কোয়ালিফিকেশন আছে তার। আর আমরা কম্পিটেন্স বলতেছি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ দ্যাট ইজ person can apply engineering in the required or given situation or environment. অর্থাৎ আমরা দক্ষ তখনই বলতেছি যখন হচ্ছে সে রিকোয়ার্ড জায়গায় গিভেন কোন একটা সিচুয়েশনে বা হচ্ছে এনভায়রনমেন্টাল বিভিন্ন কন্ডিশনে তার যে নলেজ আছে সেই নলেজটাকে অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ আমাদের আউটকাম বেস এডুকেশনে আমরা মেইনলি ফোকাস করতেছি কিসের উপর? অ্যাপ্লিকেশন, কম্পিটেন্সের উপর, দক্ষতার উপর, ঠিক আছে। এখন দক্ষতা আমাদের দুই ধরনের জিনিস হয়, আমরা কনফিউজিং হতে পারে যে কোয়ালিফিকেশন আর দক্ষতা এক জিনিস, অনেকেই হয়তো কনফিউশন করে। কোয়ালিফিকেশন মানে হচ্ছে সে একটা পরীক্ষা দিচ্ছে, তার কাছে ওই নলেজ আছে, বাট সে এটা অ্যাপ্লাই করতে পারে কিনা সেটা আমরা জানি না। সো আমাদের দেশে তাহলে কি আছে? বেশি কোয়ালিফাইড লোক আছে, বুঝতে পারছেন? কম্পিটেন্ট লোকের সংখ্যা so just knowing about anything is not sufficient and is not approved the student or really understood or apply the knowledge if required to the implement in real life. অর্থাৎ আপনার কাছে শুধুমাত্র কোনো কিছু জানেন এটাই আসলে এনাফ না, কারণ হচ্ছে আপনি একটা জানেন মানে এটাই বলা যায় না যে আপনি সেটা রিয়েল লাইফ সিনারিওতে অ্যাপ্লাই করতে পারবেন। সো কোয়ালিফিকেশন থাকলে মানে হচ্ছে আপনি জানেন, ঠিক আছে। এখন আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন কিনা সেটা যেহেতু ইনশিওর করতেছে না, সো আমাদের সেটা ইনশিওর না করলে কি হবে না, আমাদের যে আউটকাম মানে আমরা কি বলছি কোয়ালিটি অফ নলেজ সেটা হবে না। সো আলটিমেটলি আমাদেরকে ফোকাস আনতে হবে হচ্ছে কম্পিটেন্সের উপরে। বোঝা গেছে? কি বুঝবেন? এই কি বুঝবেন বলেন? কেন? কারণ হচ্ছে আপনি একটা জিনিস জানেন মানে যে আপনি এটা ইউজ করতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই, তাই তো? তো আমাদের এটাই দেখতে হবে যে ও জানেন না, ও যদি ইউজ করতে পারে তাহলে তো অবশ্যই জানেন নাকি। তো আমাদের দরকার মেজারমেন্ট হচ্ছে ও এটাকে ইউজ করতে পারতেছে কিনা। এখন আমরা অ্যাসেসমেন্ট এই যে এই জিনিসগুলো সে জানে, সে কম্পিটেন্স কিনা, এটা আমরা বিভিন্ন স্টাইলে অ্যাসেসমেন্ট করি। আমরা বলবো কিভাবে সে এটা জানে বা কি, আমরা বিভিন্ন স্টাইলে অ্যাসেসমেন্ট করি। তার মধ্যে আছে হচ্ছে ডিরেক্ট অ্যাসেসমেন্ট আছে, যেমন হচ্ছে ক্লাস টেস্ট, ক্লাসরুম, ল্যাবরেটরি অ্যাসাইনমেন্ট, রিলেটেড প্রজেক্ট, ভাইভা, সেমিস্টার ফাইনাল এক্সামিনেশন, এবং হচ্ছে ইনডিরেক্ট আছে সার্ভে বা হচ্ছে থট অর অপিনিয়ন টাইপের। অর্থাৎ সার্ভে মেইনলি কোনো একটা কিছুর উপরে একটা সার্ভে করা হলো, দেন সেখান থেকে বোঝা যাচ্ছে আপনাদের নলেজ লেভেল কেমন, সেটা হতে পারে। বা হচ্ছে আপনারা কোথাও জব করেন সেখান থেকে একদম বলে দিল, এটা আমরা বললাম যে অমুক হচ্ছে ভালো স্টুডেন্ট। এখন সেটা কিন্তু ডিরেক্ট আমরা মাপি নিই, আমরা হয়তো তার ক্লাসের অ্যাক্টিভিটিসের উপরে আমাদের একটা চিন্তা ধারণা বা অপিনিয়ন, এটা হচ্ছে এই টাইপের অ্যাসেসমেন্ট হচ্ছে ইনডিরেক্ট অ্যাসেসমেন্ট। আর ডিরেক্ট অ্যাসেসমেন্টও আবার দুই টাইপের আছে, একটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। এখন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে মূলত যেই অ্যাসেসমেন্টগুলা কোন একটা ফরম্যাটে নেওয়া হয়। ফরম্যাট বলতে ধরেন সাপোজ হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট টাইপের, সাপোজ হচ্ছে একটা ক্লাস টেস্ট নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিলেন, একটা প্রিডিফাইন একটা ফরম্যাটে দিলেন। আর সামেটিক মানে হচ্ছে সাম, দেখছেন? অর্থাৎ এই হতে পারে যে তিনটা অ্যাসেসমেন্ট দিয়েছে, তিন টাইপের, সবগুলো যোগফল আসলে। এখন যোগফল মানে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে কিসে ভালো হয়েছে। অর্থাৎ আমাদের যে ফাইনালি সেমিস্টারের যে রেজাল্ট, এই ক্লাস টেস্টে নিয়ে গ্রেড পেয়েছে, এখন আপনি মিডে ভালো করছেন নাকি প্রজেক্টে ভালো করছেন বোঝার কোনো উপায় আছে? তো সামেটিক রেজাল্টটা হচ্ছে এরকম
একদমই সামটা আমরা বলে দিই যে আপনারা অলরেডি যে রেজাল্টটা পান A+ পাইছেন, যে 80 পাইছেন, ঠিক আছে? এখন এই 80টা কিভাবে পেয়েছেন? হতে পারে যে আপনি খালি অ্যাসাইনমেন্টে 10 পাইছেন, প্রেজেন্টেশন 10 পাইছেন, এইদিকে রিটেন টেস্টে কিছুই পাচ্ছেন। বুঝছেন? এইদিকে মাত্র পাইছেন 40 আর ওইদিকে পাইছেন 40। বুঝতে পারছেন? সেটা হতে পারে, সেটা তো আমরা বুঝি না। সো ফরম্যাটিক মানে হচ্ছে আমাদের ইন ডিটেইলস থাকে। এখন আমাদের সেকশনে হচ্ছে এতগুলা টাইপের হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট দিতে পারি, এতগুলা ওয়েতে আমরা প্রজেক্ট দিতে পারি, কুইজ, যেগুলো লাল কালি আছে, লাল কালারে আছে, আমরা মেবি এগুলো মোটামুটি প্র্যাকটিস করা হয়। আর বাকিগুলো রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যেমন হচ্ছে এখানে নতুন টার্ম হতে পারে, হ্যাঁ অনেক কিছুই আছে। আমরা এই লাল টার্মগুলো হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট করি, ঠিক আছে? এখন এই অ্যাসেসমেন্টগুলো করেন যে ভালো কথা, আমরা এটা কুইজ টেস্ট বা প্রেজেন্টেশন বা হচ্ছে ক্লাস টেস্ট বা হচ্ছে মিড টার্ম বা প্র্যাকটিক্যাল বা ওপেন বুক এক্সাম বা প্রবলেম সলভিং, ফাইনাল অ্যাসাইনমেন্ট যাই নেন, এগুলো তো আমরা অ্যাসেসমেন্ট করি। এখন এই অ্যাসেসমেন্ট করলেন, এইগুলো দিলেন, একটা অ্যাসাইনমেন্ট দিলেন বা একটা পরীক্ষা নিলেন। এখন পরীক্ষা নিলে আমাদের এই আউটকাম, সে নলেজ কতটুকু অ্যাকোয়ার করতেছে বা কোন ধরনের নলেজ সে অ্যাকোয়ার করতেছে সেটা বুঝবেন কিভাবে? সেটা বোঝার জন্য আমাদেরকে কিছু টেক্সোনমির উপর ফলো করতে হবে। টেক্সোনমি মানে হচ্ছে এডুকেশনাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আপনি যে নলেজ কতটুকু ডিপ লেভেলে গেছে একটা ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। সবচেয়ে বেশি ইউজ ট্যাক্সোনমি হচ্ছে, আপনারা অলরেডি বলছেন, সেটা হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি, সেটা হচ্ছে ফার্স্ট ট্যাক্সোনমি। সো দ্যাটস মিন হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে লার্নিং লেভেলটা মেজার করে, ঠিক আছে? অর্থাৎ ব্লুমস ট্যাক্সোনমি কি জিনিস বা ট্যাক্সোনমি জিনিসটাই হচ্ছে, ট্যাক্সোনমি ইন এডুকেশন রেফার টু ক্লাসিফিকেশন অফ লার্নিং অবজেক্ট, অর্থাৎ আমরা কতটুকু লার্ন করছি। ট্যাক্সোনমির কাজ হচ্ছে এটা একটা বিভিন্ন ক্লাসে ভাগ করা, যে এই লেভেলের একটা নলেজ লেভেল এটুকু। তার মধ্যে ব্লুমস ট্যাক্সোনমি সেই ক্ষেত্রে হচ্ছে 1956 সালে প্রোভাইড করে। তার হচ্ছে 3টা সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কগনিটিভ ডোমেইন, আর একটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেইন, আর একটা হচ্ছে সাইকোমোটর ডোমেইন। আমরা যদি আসি কগনিটিভ ডোমেইন, দ্যাটস মিন হচ্ছে নলেজ বেসড ডোমেইন। নলেজ বেসড ডোমেইন অর্থাৎ আমাদের ট্র্যাডিশনাল যে স্টাডি ছিল, সেই স্টাডিতে আমরা কি দিতাম? নলেজ দিতাম। সো এই কগনিটিভ ডোমেইন হচ্ছে তার নলেজ লেভেল কেমন আছে তার উপর মেইনলি মেজার করা হয়, তার লেভেল ডিফাইন করা হয়। ইন কগনিটিভ ডোমেইন ইনভলভস থিংকিং, মেমোরাইজেশন, আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালাইসিস, সিনথেসিস অফ অল সর্ট অফ ইনফরমেশন। অর্থাৎ তার কাছে নলেজ বা কতটুকু ইনফর্ম আছে সেই জিনিসটা, অর্থাৎ ইটস ইনভলভ দ্য মেন্টাল অ্যাবিলিটি অফ ডিলিং উইথ দ্য ম্যানিপুলেশন অফ নলেজ। আমি আগেই বলছি এটা মেইনলি হচ্ছে তার নলেজ লেভেল কতটুকু সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ যখন হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি আসে মানে হচ্ছে 1956 সালে, সে হচ্ছে মোটামুটি 6টা লেভেল কগনিটিভ লেভেল ডিফাইন করছে। ফার্স্ট লেভেল হচ্ছে নলেজ লেভেল, দেন হচ্ছে কম্প্রিহেনশন, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন, দেন হচ্ছে অ্যানালাইসিস, সিনথেসিস, ইভালুয়েশন। এগুলোর ডিটেইলস আপনারা এর আগেও হয়তো শুনছেন। বাট 2001 সালে এই ব্লুমস ট্যাক্সোনমির কগনিটিভ ডোমেইনটাকে মডিফাই করা হয়, ঠিক আছে? আমাদের এই যে নামগুলো ছিল নলেজ, সেগুলোকে হচ্ছে আমাদের নাউনে ছিল এই নামগুলো, সেগুলোকে ভার্বে নেওয়া হয়। এবং তখন 2001 সালে চিন্তা ভাবনা করা হয় যে ইভালুয়েশন যেটা, সেটা এই সিনথেসিস মানে হচ্ছে ক্রিয়েশন। অর্থাৎ কেউ যদি ইভালুয়েট না করতে পারে তাহলে সে ক্রিয়েট করতে পারে না। দ্যাটস ওয়াই এই দুটো ফর্মকে লেভেল, এটা লেভেল আপ ছিল, সেটাকে এই লেভেলে আনা হয়েছে, এটাকে ডাউন, এই দুটো লেভেল এক্সচেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? সো আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে মডিফাইড কগনিটিভ ডোমেইন, দ্যাট মিন হচ্ছে রিমেম্বার, যেটা ছিল নলেজ সেটাকে আমরা ভার্বে মিলে দিয়ে দিছি রিমেম্বার, দেন হচ্ছে কম্প্রেহেনশন, সেটা ভার্বে যদি নেন আন্ডারস্ট্যান্ড, দেন হচ্ছে অ্যাপ্লাই, অ্যানালাইজ, আমি বললাম যে এই দুটো এক্সচেঞ্জ করা হয়েছে, ইভালুয়েট, দেন হচ্ছে ক্রিয়েট। বাট ব্লুমস কিন্তু সিনথেসিস বা হচ্ছে যেটা ক্রিয়েট সেটাকে আমাদের ইভালুয়েটের আগে রাখা হয়েছিল, ঠিক আছে? অর্থাৎ আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে মডিফাইড ব্লুমস ট্যাক্সোনমির কগনিটিভ ডোমেইন।
ঠিক আছে, এটা কগনিটিভ ডোমেইনের ক্ষেত্রে। দেন কগনিটিভ ডোমেইনের এরকম কোশ্চেন আসতে পারে আপনাদের, যেমন হচ্ছে রিকল টাইপের, আমরা এইগুলা ডিটেলস হয়তো দেখছেন। প্রথমে আসতে পারে রিমাইন্ডার সম্পর্কে, আসতে পারে বিভিন্ন রিকয়েল, বা হচ্ছে ডিফাইন টাইপের লিস্ট দিতে বলা হতে পারে, বা আইডেন্টিফাই কোশ্চেনে এই ধরনের ভার্ব ইউজ করা থাকে। আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের আসে ক্লাসিফাই, তারপরে হচ্ছে এক্সপ্লেইন, এই টাইপের ওয়ার্ডগুলো ইউজ ইন জেনারেল কোশ্চেনে এই ভার্বগুলো ইউজ করা থাকে। অ্যাপ্লাই এর ক্ষেত্রে অ্যাপ্লাইং, এক্সিকিউট, ইমপ্লিমেন্ট, এই ধরনের সলভ, এই ধরনের ভার্ব ইউজ করা থাকে। দেন হচ্ছে যদি অ্যানালাইজিং টাইপের অর্থাৎ লেভেল অফ 4 টাইপের কোশ্চেন থাকে, সেখানে হচ্ছে ডিফারেন্সিয়েট, অর্গানাইজড, অ্যানালাইজ, এই ধরনের ওয়ার্ড ইউজ করা থাকে। ইভালুয়েটের ক্ষেত্রে চেক, জাজ বা টেস্ট, ইভালুয়েট, এই ধরনের ওয়ার্ড ইউজ থাকে। দেন হচ্ছে ক্রিয়েটিং সেকশনে আমাদের ওয়ার্ডগুলো ইউজ করা থাকে, ডেভেলপ, কম্বাইন, ডিজাইন, এই ধরনের ওয়ার্ড দিয়ে আমাদের কগনিটিভ ডোমেইনে। আপনারা অলরেডি এই জিনিসগুলা আপনাদের কোশ্চেন পেপারেও দেখতে পারেন, যেহেতু আমরা কোশ্চেনের মাধ্যমে, আমি আগেই বলছি, কোশ্চেনের মাধ্যমে আমরা অ্যান্সার যেগুলো নিই সেগুলো হচ্ছে নলেজ বেস, তাই না? সেটা ট্র্যাডিশনাল স্টাডিতেও সেটাই নেওয়া হয়। তো নলেজ, আপনার নলেজ কোন লেভেলের আছে সেই জিনিসটা। আর আপনারা যেগুলো দেখেন নাই সেগুলো হচ্ছে আসতেছে এটা অ্যাফেক্টিভ ডোমেইন। এই জিনিসগুলো আপনারা দেখেন নাই হয়তোবা। Affective domain mainly include the feeling, emotion, attitude, values and motivation. Then হচ্ছে এই যে রিলেটেড সাবজেক্ট অর পার্টিকুলার, অর্থাৎ আপনার এই সাবজেক্টটা, আপনি কি আসলে এই সাবজেক্টটার সাথে আপনার ইন্টারেস্ট আছে কিনা, বা আপনি এই সাবজেক্টটা অ্যাকোয়ার করে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা এই সাবজেক্ট ওরিয়েন্টেড, এই জিনিসটা মূলত মেজার করা হয় হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেইনে। এই ডোমেইনে হচ্ছে বিভিন্ন ডোমেইন, বা হচ্ছে এটা কি, এটা তো একটা ফ্রেমওয়ার্ক, যার জন্য হচ্ছে আপনার নলেজ লেভেল যাচাই করা হয়। অ্যাফেক্টিভ ডোমেইনের ক্ষেত্রে মূলত মেইনলি করা যে অ্যাফেক্টিভ ডোমেইনে মেইনলি যে জাজমেন্টটা হয় সেগুলো হচ্ছে 5টা টাইপের, 5টা ভাগে ভাগ করা হয়। ইনিশিয়াল লেভেল হচ্ছে রিসিভিং মানে হচ্ছে লিসেনিং অর রিডিং, অর্থাৎ এই যে আমি যে স্পিচ দিচ্ছি আপনারা এটা যে শুনতেছেন, যদি আপনারা শোনেন কথা না বলে, দ্যাটস মিন আপনারা রিসিভ করতেছেন, আপনাদের লেভেল অফ নলেজ 1 নাম্বার আছে। আর যদি আপনারা গল্পগুজব করেন তাহলে এটা নাই, তাই তো? এইভাবে মেজার করা হয়। এখন এটা কিন্তু ডিরেক্ট পরীক্ষা দিয়ে না, এই যে আপনারা এখন এই কথাগুলো শুনতেছেন কিনা, রিসিভ করতেছেন কিনা, দেন হচ্ছে আপনার নলেজ তাহলে যদি রিসিভ করতেছেন, সবাই আমরা ধরে নিলাম দ্যাট মিন সবার অ্যাফেক্টিভ ডোমেইন লেভেল হচ্ছে 1, মানে এই 1 দ্বারা আপনারা আছেন আপনাদের মধ্যে, ঠিক আছে? দেন হচ্ছে রিসপন্ডিং মানে হচ্ছে, দেখেন এই রিসিভিং ছিল হচ্ছে প্যাসিভ মুড, আপনারা খুব সুন্দর করে বসে আছেন, শুনতেছেন, কোনো কাজ করতেছেন না। দেন রেসপন্ডিং মানে হচ্ছে আপনার অ্যাক্টিভ মুড, আপনি মাঝে মধ্যে কোশ্চেন করতেছেন যে স্যার এটা কি রকম, ওটা তো বুঝি নেই, সেটা হচ্ছে রেসপন্ডিং। অর্থাৎ আমরা ধরে নিলাম আপনারাও মাঝে মধ্যে কোশ্চেন করছেন, আপনারা অ্যাক্টিভ আছেন, এর মানে আপনাদের এখন কোন লেভেলের নলেজ আছে, রেসপন্ডিং, অর্থাৎ আপনারা সেকেন্ড ধাপে চলে গেছেন, ঠিক আছে? দেন হচ্ছে ভ্যালুইং, অর্থাৎ আপনারা কোন একটা সাবজেক্ট যখন পড়ানো হয় তখন কি আপনারা চিন্তা করেন এই সাবজেক্টটা কেন পড়তেছি, ক্লাসরুমে এই সাবজেক্টটা পড়াইছে এটা আমার কোনো লাইফে কোনো ভ্যালু অ্যাড করতেছে কিনা, এই থিংকিং যদি আপনাদের মধ্যে ক্রিয়েট হয়, দ্যাটস মিন আপনারা এই সাবজেক্টের ইম্পর্টেন্স বা অর পার্টটা আপনারা খুঁজতেছেন। এই ক্লাসটা, এই আজকের যে ক্লাস হচ্ছে, আপনারা যদি মনে মনে বুঝতে থাকেন যে এটার ইম্পর্টেন্সটা কোথায়, মনে, ঠিক আছে? এটা তো আপনি আমাকে বলতেছেন না, বলতেছেন মনে যদি বুঝে থাকেন যে আমার ইম্পর্টেন্স কোথায়, তাহলে আপনাদের লেভেল হচ্ছে ভ্যালুইং লেভেল আছে, না মানে আমরা 3 উপরে আছেন, তাই তো? দেন হচ্ছে অর্গানাইজিং, এখন ভালো কথা আপনি থিঙ্ক করছেন যে কোন জিনিসগুলো আপনার ইম্পর্টেন্ট, এখন সেগুলোকে কি আপনার মাথার ভিতরে গোছা রাখছেন যে এগুলো তো ইম্পর্টেন্ট ছিল, আমার কথা সবগুলো পার্ট কিন্তু ইম্পর্টেন্ট না, তাই তো? এখন আপনি আপনার মতো করে গোছায় বলছেন যে ও এই স্যারদের বলছে ওই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে, তাহলে আমি এটা পরবর্তীতে অমুক ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, তাহলে আমার মাথার মধ্যে এইভাবে গোছায় যদি রাখেন, দ্যাটস মিন হচ্ছে অর্গানাইজিং। আমরা ধরে নেব যে আপনারা কিছু জিনিস হয়তো মাথায় গোছাইছেন যে এই হয়তো পরীক্ষার হলেও যদি আপনার এটা ইম্পর্টেন্ট, তো পরীক্ষার হলে আমার এটা লিখতে হবে, এটা হয়েও যদি আপনি বানায় লিখতে হবে, যদি এই ধরনের ধারণা করেন সেক্ষেত্রে কি হবে,
আপনি অর্গানাইজিং লেভেলেও আছেন। দেন হচ্ছে ক্যারেক্টারাইজিং, অর্থাৎ আপনার সচরাচর অ্যাফেক্টিভ ডোমেইনের বিভিন্ন কিছু অর্গানাইজ মাথার ভিতরে করছেন, ঠিক আছে? বিভিন্ন কিছু অর্গানাইজ করছেন না, প্রতিটা ক্লাস থেকে ইম্পর্টেন্স গুলো চিন্তা করছেন, সেগুলোকে কি কি ইম্পর্টেন্ট সেটা সেগুলো আপনার মাথায় রাখছেন ক্যারেক্টার অর্গানাইজিং করে। দেন হচ্ছে আপনার সেগুলাকে কিভাবে ইউজ করবেন, সেগুলোর সাথে আপনার জীবনকে কিভাবে চেঞ্জ করবেন। সাপোজ আমরা ক্লাসে শিখাইলাম যে আপনারা কোনো ইলেকট্রিক জিনিস ধরার আগে মাস্ট বি কোনো একটা মেইন সুইচ অফ করবেন, তাহলে এখানে একটা ভ্যালু, আদারওয়াইজ আপনাদের জীবন নাশ হয়ে যেতে পারে, ঠিক আছে? এখানকার ভ্যালু অ্যাড কি, এখানে আপনাদের ভ্যালু অ্যাড করতেছে যে সুইচ সবগুলো অফ করতে হবে, মেইন সুইচ। দেন হচ্ছে আদারওয়াইজ আপনি মারা যেতে পারেন, তাই তো? এটা ডেঞ্জার কথা বলা হয়েছে। এখান থেকে আপনি হয়তো অর্গানাইজ করে এই কথাটা মাথার মধ্যে নিয়েছেন, কিন্তু আপনি বাসায় যখন কাজ করছেন, সাপোজ ইলেকট্রিক ফ্যান লাগাই দিচ্ছিলেন, তখন মেইন সুইচ অফ যদি করেন, দ্যাটস মিন হচ্ছে আপনি ক্যারেক্টার রাইজিং এর মধ্যে আছেন, আপনি এই কোর্স থেকে বেনিফিট হয়েছেন এবং আপনার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? যদি হয় তাহলে হচ্ছে আপনি এই লেভেলে আছেন, এর মানে আমাদের টপ লেভেল, টপ নচ লেভেলে আমরা পৌঁছে গেছি, ঠিক আছে? বুঝতে পারছেন এফেক্টিভ ডোমেইন সম্পর্কে? কারো পরই নাই, আরো কোনো পরই নাই। Then হচ্ছে psychomotor domain include the physical movement of coordination, motor sensor or skill, driving, swimming, welding, maintenance of machineries, operation or running machineries, typing, computer, sports, even handwriting or speaking. অর্থাৎ যেগুলোর সাথে একটু নড়াচড়া টাইপের জিনিস, মুভমেন্ট জড়িত আছে, সেই জিনিসটা হলো সাইকোমোটর ডোমেইনে। মূলত সাইকোমোটর ডোমেইনটা কখনোই হয় যদি আপনার কোনো ওয়ার্ক আপনারা যে হয়, সেটা কি ওয়ার্ক, মানে ওই আগের যেটা, সেটা কিন্তু আপনাকে কোনো ওয়ার্ক করতে হয়নি, বুঝছে? আমরা যে আগের ডোমেইনে ছিলাম এফেক্টিভ ডোমেইন, আমি হয়তো স্পিচ দিছি, আপনার ভিতরে ভিতরে ভ্যালু অ্যাড করছেন, হয়তো মাঝে মাঝে পরে করছেন। এখানে এফেক্টিভ ডোমেইনটা হচ্ছে আপনার ব্রেইনের ভিতরে, মানে আপনার নিজস্ব যে একটা কি বলে, এটা আপনার ফিলিংস ইমোশন রিলেটেড, ঠিক আছে? আপনার রিলেটেড। আর সাইকোমোটরটা হচ্ছে এখন আত্মা দিয়ে না, এখন আত্মা দিয়ে না। অন্যরা যেটা অবজার্ভ করবে সেটা হচ্ছে সাইকোমোটর। ও সাইকোমোটর মূলত আপনাদেরকে দিয়ে যদি আপনি কোনো কিছু করাইতে পারেন, টিচার যদি কোনো কিছু আপনার কোনো একটা অ্যাক্টিভিটিস করাইতে পারে, হতে পারে সেটা হ্যান্ড রাইটিং, হতে পারে আপনার একটা প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের জন্য আপনি নড়াচড়া করছেন, হতে পারে হচ্ছে প্রজেক্ট, ল্যাব হতে পারে ল্যাব। আর ল্যাবে মাস বি হচ্ছে অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর ডোমেইন, এগুলো মূলত ল্যাব বেসড ডোমেইন, বুঝতে পারছেন? আমরা প্রথম যে ডোমেইন ছিল সেখানে কি ছিল? কগনিটিভ আমার এখানে থিওরি অফ নলেজ। এটা হচ্ছে যে আপনি বললেন যে সাইকোমোটর এফেক্টিভ যে ডোমেইন, এটা হচ্ছে ল্যাব। এখন আমার কথা হচ্ছে যে ল্যাবে থাকবে। যখন শেখায় তখন তো আমার ধারণা করে A1 আর একটু A3। হ্যাঁ ওটা থাকবে, কিন্তু ল্যাবে এই দুইটা ডোমেইন মাস থাকবে। ল্যাবে হচ্ছে মাস থাকবে, ল্যাবের ক্ষেত্রে মাস কি হচ্ছে এই দুইটা ডোমেইন থাকতে হবে। আর এমনি অন্য ক্ষেত্রে আমরা যদি এমনি নলেজ বেস স্টাডি দেই, ট্র্যাডিশনাল স্টাডিতে সেটা থাকে না। বাট ট্র্যাডিশনাল স্টাডিতেও যদি কেউ স্টাডি দেয় ল্যাব, সেক্ষেত্রে এই ডোমেইনগুলো থাকবে। ওকে, এর তো অনেকগুলো ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে ইমিটেশন। ইমিটেশন মানে হচ্ছে কপি পেস্ট, বুঝতে পারছেন? ইমিটেশন অর্থাৎ আমি যদি একটা ল্যাব এক্সপেরিমেন্ট ফার্স্টলি করলাম, ধরেন আপনাদের সামনে দেখা, ঠিক আছে? এখন আপনি যদি সেটাকে কপি করতে পারেন, বুঝতে পারছেন? কপি কি? ওই সেম কানেকশনটা যদি আপনি দেন, তাহলে হচ্ছে ইমিটেশন আছে আপনার মধ্যে, এখন আপনি কপি পেস্ট করতে পারছেন। স্যার আমি এখানে সিমিলারলি স্যার কোশ্চেন হচ্ছে যে এক্সাম হলে ওরা যে আরেকজনের খাতা কপি করে, এটা কি ইমিটেশনের মধ্যে পড়ে? অবশ্যই ইমিটেশন। কপি পেস্ট মানে ইমিটেশন, ঠিক আছে? আপনারা যদি কপি পেস্ট করেন, সেটা ইজার এভরি কপি পেস্ট হোক, সেটা হচ্ছে ইমিটেশন। সাইকোলজিক্যাল একটা ব্যাপার। অর্থাৎ আপনি কোনো কিছু দেখছেন সেটা করতে পারবেন, ঠিক আছে? আপনি কোনো
কথা বলছি আপনি মিমিক কি করতে পারেন সেটাও একটা ইমিটেশন ঠিক আছে মিমিক্রি কি একটা স্যার তার মানে নকল করা হচ্ছে ওরা যখন আমরা একজন ক্লাস নিই আমরা তো ফলো করে পরে ফ্রেন্ডের সামনে যখন আমাদের মজা ওঠায় মজা করে তখন ওটা অবশ্যই ইমিটেশন অর্থাৎ আমরা ল্যাবে যদি কোনো একটা এক্সপেরিমেন্ট দেই আমরা ওইগুলো বেশ বাদ দেই আমরা হচ্ছে ল্যাবে যদি কোনো একটা এক্সপেরিমেন্ট করাই তখন সে যদি হুবহু করতে পারে আমি একবার দেখাই দিচ্ছি সেম জিনিসটাই যদি হুবহু করতে পারে তাহলে হচ্ছে ইমিটেশন দেন হচ্ছে ম্যানিপুলেশন দ্যাটস মিন আমি তাকে দেখাই রেডি বাট আমি গাইড করছি এরপর এই কানেকশন দাও ওই কানেকশন দাও এই কিংবা হচ্ছে আমি একটা কাগজ ধরা দিচ্ছি সেখানে গাইডেন্স আছে প্রসিডিউর আছে সেটা পড়ে পড়ে সে কানেকশন দিতে পারে দ্যাটস মিন হচ্ছে ম্যানিপুলেশন টাইপের তার লেভেল আছে বুঝতে পারছেন আমার সেকেন্ড লেভেল কি আপনাদের সেকেন্ড লেভেল প্র্যাকটিস করা হয় কিন্তু করা হয় না আপনাদের যেই ম্যানুয়ালের একটা গাইডেন্স আছে যে এরপরে এই কানেকশন দেন সেই অনুযায়ী আপনারা নিজ নিজ কানেকশন দেন দ্যাটস হচ্ছে প্রিসিশন দ্যাটস মিন এই প্রিসিশন আর এই মধ্যে হালকা ডিফারেন্স এটা হচ্ছে একদম হুবহু আপনি কপি পেস্ট টাইপের ওই গাইডেন্স অনুযায়ী একটা কাজ করছেন বুঝছেন এখন ল্যাবে কিন্তু সব জিনিস এত সুন্দরভাবে নাই আপনার সার্কিট ডায়াগ্রাম যেভাবে দেওয়ার কথা সেই অনুযায়ী নাই কিছু জিনিস মডিফিকেশন করা লাগতেছে আপনার নিজের করার পরেও আপনি পারফেক্টলি ডিজাইন যদি করেন তাহলে হচ্ছে প্রিসিশন আছে এর মানে আপনি হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে পারফেক্টলি করতে পারেন এখন এটা মানে হচ্ছে করতে পারতেছেন একদম গাইডেন্স অনুযায়ী যদি হুবহু জিনিস থাকে তাহলে করতে পারবেন আর যদি কিছু জিনিস মিসিং থাকে সেই ক্ষেত্রেও যদি করতে পারেন তাহলে হচ্ছে প্রিসিশন লেভেল অফ নলেজ আপনার আছে দেন হচ্ছে অ্যাট্রিকুলেশন এই যে আমরা অনেকগুলো জিনিস দিলাম আমরা সাপোজ আজকের ল্যাবে আমরা শিখলাম কি আজকের ল্যাবে আপনাদের শেখানো হচ্ছে সাপোজ সার্কিট অফ কালার কোড অফ রেজিস্টার ঠিক আছে তাহলে আপনারা এখান থেকে কি প্রেজেন্ট করতে পারতেছেন কালার নেক্সট ল্যাবে আপনাদেরকে শেখানো হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল ঠিক আছে দেন ল্যাবে শেখানো হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল পরের ল্যাবে আপনাদেরকে করতে বলা হয়েছে ধরুন থেভেনিন থিওরেম এখন এই অনেকগুলো করতে বলা হয়েছে অনেক কিছু করছে লাস্ট দিন আমরা বললাম যে এই সবগুলো মিলে কি করা যায় বুঝতে পারছেন মাল্টিপল নলেজ আমরা কিছু না সবগুলো মিলে আপনারা একটা প্রজেক্ট দিলাম যে যেখানে আপনার রেজিস্ট্যান্স গুণাও মাপতে হয়েছে কালার কোড ইউজ করে আবার থেভেনিন থিওরেম করা হয় এর মানে কি আপনি মাল্টিপল স্কিল এক জায়গায় সিন করাইছেন এগুলোর মধ্যে সে সামঞ্জস্য রাখতে পারতেছে কিনা হ্যাঁ দেন হচ্ছে ন্যাচারালাইজেশন তার মানে হচ্ছে আপনি যদি নিজে থেকে এই যে ছোটখাটো একটা প্রজেক্ট করতে পারেন এই সবগুলা কি ইউজ করে ঠিক আছে আপনাকে এই যে মাল্টিপল স্কিল ইস এন্ড এভরিথিং ইউজ করে যদি আপনি নিজে থেকে করতে পারেন সো সেটা আপনাদের যদি একটা প্রজেক্ট দেওয়া হয় ওপেন ইন্ডেড ল্যাবের ক্ষেত্রে হতে পারে যে আপনাদের একটা সিম্পলি একটা প্রজেক্ট ধরা দেওয়া হয়েছে সেই প্রজেক্টগুলো কি হয় এই মাল্টিপল স্কিল বেস প্রজেক্ট এখন মাল্টিপল স্কিল বেস কিন্তু একটা প্রজেক্ট হয় ডিরেক্ট আপনার ল্যাবের এক্সপেরিমেন্টের সাথে ডিরেক্ট ম্যাচ করে প্রজেক্ট হয় না আপনার কিছু কি করতে হইতেছে অ্যাডিশনালি অ্যাড করা লাগতেছে যেটা হচ্ছে ন্যাচারালাইজেশন অর্থাৎ আপনি যদি এই সব কিছু রাখেন আর হচ্ছে কিছু মডিফিকেশন করে একটা প্রজেক্ট বিল্ড আপ করতে পারেন নিজে থেকে বুঝতে পারছেন এগুলো হচ্ছে আপনার সাইকোমোটর ডোমেইন আমরা মূলত এই পর্যন্ত প্রায় প্র্যাকটিস করে থাকি বলুক না বলুক প্র্যাকটিস হয়ে যায় ঠিক আছে এখন সেটা আপনাকে হয়তো আজকে জানাইলাম হয়তো বা আগে জানাইছেন কিনা জানি না যে লেভেলে আমরা স্যার আমরা প্রত্যেকটা ল্যাবে এক্সাম মডেল থেকে শুরু করে S1 থেকে S3 আমরা প্র্যাকটিস করি ঠিক আছে আমরা এগুলো মোটামুটি প্র্যাকটিস করি কিন্তু ঠিক আছে এখন আপনার কাছে বলা নেই যে এটা এই জিনিস একটা জিনিস আপনি জানেন না বাট এগুলা কিন্তু আলটিমেটলি প্র্যাকটিস করা হয় অর্থাৎ আমরা যদি সামেশন আনি টোটাল ব্লুমস টেক্সোনমি তাহলে হচ্ছে এই জিনিসগুলো আছে এফেক্ট এই যে কগনিটিভ ডোমেইনে ছিল ওইগুলো আমাদের এফেক্টিভ সাইকোমোটর ডোমেইনে এই ব্লুমস টেক্সোনমি রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে তাহলে আমরা যাব হচ্ছে এটা দিয়ে দিব দেন হচ্ছে সলো টেক্সোনমি আমি বলছি টেক্সোনমি মানে হচ্ছে আমরা কিভাবে মেজার করব তার আমরা যদিও ব্লুমস টেক্সোনমি ইউজ করি
এখন সো টেক্সোনমি জিনিসটা কি? আমরা হচ্ছে আপনাকে যদি এত কিছু অ্যাসেসমেন্টের মধ্যে না যায়, ডিরেক্ট যদি মেজার করি তাহলে কেমন? বুঝতে একদম ডিরেক্ট আমি লিস্টিকা তাহলে হতে পারে প্রি স্ট্রাকচারাল, অর্থাৎ আপনি আন্ডারস্ট্যান্ড ইন মিনিমাল অর অ্যাবসেন্ট, লার্ন এট দ্য বার্থ অফ মোমেন্ট হোয়ার দ্য ফাউন্ডেশন ইনসাইড দ্য ব্রেকন। মানে অর্থাৎ আপনি যদি ক্লাস মিস না করে মোটামুটি আমাদের সব জায়গায় অ্যাটেন্ড করা যেগুলো প্রি রিকুইজিট, কারণ ক্লাস শেষ হলে আপনার কথা এই জিনিসগুলো আসেন ঠিকঠাক, কিছুই করেন না, কিছু পারেন না, কিছুই করেন না, ঠিক আছে? আপনি সবগুলো জিনিস যেগুলোতে অ্যাটেন্ড করার কথা সেগুলোতে যদি ঠিকঠাক ভাবে অ্যাটেন্ড করেন তাহলে আমরা ধরে নিব আপনি প্রি স্ট্রাকচার যেরকম আছে সেরকম স্ট্রাকচার না, কারণ ভিতরে কি আছে আমরা জানি, ঠিক আছে? এই স্কেল আমরা মেজার করতে পারি। আপনি ক্লাস শেষ নেওয়ার কথা বলতে আসেন, প্রেজেন্টেশন নেওয়ার কথা বলতে আসেন, পারেন কি পারেন না এটা বিষয় না, আপনাকে যেগুলো করতে বলা হচ্ছে সেগুলো যদি ঠিকঠাক মতো আপনি পড়েন এটা আমরা ডিরেক্ট মেজার করতে পারি। তারপর হচ্ছে ইউনি স্ট্রাকচারাল, আপনি যদি কোন একটা স্পেসিফিক জিনিসের জন্য আসেন, কারণ আপনাকে কখনো জায়গা পাওয়া যায় না, শুধুমাত্র গান বাজার প্রোগ্রাম হলে আসেন, এমন আপনার একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার আছে যে গান বাজনা হলে আপনার এখন নেক্সট ফার্দার গান বাজনার প্রোগ্রাম কিন্তু আপনাকে ডাকা হয়। অর্থাৎ বুঝতে পারছেন ইউনি স্ট্রাকচার মানে তার মধ্যে একটা সিম্পল স্ট্রাকচার আছে একটা, তার মানে সে তা ফলো করে মানে ক্লাস শেষ হলে সে আসে আর কোনো কিছু না, সে শুধু ফাইনাল এবং মিড এক্সাম দেয়, সে কি ইউনি স্ট্রাকচার। বুঝতে পারছেন এই স্টেজ আরো কিছু নাম আমরা এটা খুব বেশি প্র্যাকটিস করি না, দ্যাটস হোয়াই আমি ডিটেইলস করতেছি না। বুঝতে পারছেন এই ওয়েতেও মেজার করা যায়। আর একটা হচ্ছে কার্পেট্রিক মডেল। এই মডেলটা কিসের হয়? এই মডেলটা মূলত হচ্ছে আমি একটা ট্রেনিং সেশন দিয়েছি, এই ট্রেনিং সেশনে জাজমেন্ট করা হয় হচ্ছে এর বুঝতে পারছেন ট্রেনিং সেশনে মূলত চারটা লেভেল থাকে, ট্রেনিংটা আসলে ইফেক্টিভনেস হচ্ছে কিনা। ফার্স্ট হচ্ছে রিঅ্যাকশন, অর্থাৎ আপনারা এই ট্রেনিং এ আসলে বোর ফিল করতেছেন কিনা, বুঝতে পারছেন? ঠিক আছে, যদি বোর ফিল না করতেছেন মোটামুটি আপনারা রিঅ্যাকশন ভালো দিচ্ছেন, ইয়েস নো ভেরি গুড টাইপের, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের লেভেল অফ আছে হচ্ছে রিঅ্যাকশন লেভেলে। দেন হচ্ছে আপনারা হয়তো আছেন ভালো, গল্পগুলো জোকস বলা হচ্ছে, হাসি খুশি আছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনারা এখান থেকে কিছু শিখবেন না, এই ধরনের মেন্টালিটি ভিতরে আছে, তা আমরা কিছু শিখবো না, এই যতটুকু ফিল হচ্ছে ততটুকু আমরা নিতেছি, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের সেকেন্ড স্টেজটা নাই, শুধুমাত্র আপনারা রিঅ্যাকশন ভালো হবে। সেকেন্ড স্টেজটা হচ্ছে আপনারা এই ট্রেনিং প্রোগ্রাম থেকে কিছু জিনিস শিখতে চাচ্ছেন এবং সেই জিনিসটা আপনাদের শিখতেছেন, দেন হচ্ছে আপনাদের লার্নিং স্টেজে হবে। এবং তৃতীয় যেটা আমরা শুধু শিখলে তো আসলে হবে না, আমরা যদি আমাদের বিহেভিয়ার লেভেল চেঞ্জ করি। সাপোজ আমরা আজকে ট্রেনিং এ একটা আউটকাম বেস এডুকেশন ট্রেনিং করাইলাম, আমরা বলছি যে ল্যাবে কোনটা কোন রোগী হয়, সাইকোমোটর কিভাবে হয়, এখন আপনারা প্র্যাকটিক্যালি বুঝলেন যে ও ম্যাডাম এটা বুঝাইছে, দেন হচ্ছে আমরা এটা করছি, এমন কি এটা হচ্ছে এটা কোন ট্রান্সফার না তখন হচ্ছে এটা সাইকোমোটর S1 শুরু প্রথমটা সাইকোমোটরের S2 তে মেনু বলে তাই তো S1 তো সিমিলার, হ্যাঁ বুঝছেন? সো আপনারা যদি ওটা করেন এবং আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে করেন, সাপোজ আপনারা শিখছেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, শিখা হয়েছে ট্রেনিং প্রোগ্রামটা, এখন আপনারা ট্রেনিং প্রোগ্রাম শেষে প্র্যাকটিক্যালের কোনো বালাই নেই, আপনার বাসায় যায় শুধু ঘুমান, দ্যাটস মিন আপনার ট্রান্সফার হয়নি, আপনার নলেজ নিছেন, নলেজটা ইন্ডাস্ট্রিতে ইউজ হয়নি, দ্যাটস মিন হচ্ছে আপনি এই সেকেন্ড লেভেলে লার্ন করতে আছেন, লার্ন করছেন। থার্ড স্টেজে হচ্ছে এই ট্রেনিংটার টোটাল জিনিস আপনি ট্রান্সফার মানে হচ্ছে আপনি ইউজ করার চেষ্টা করছেন আপনার নিজের মতো করে, এটা হচ্ছে আপনি একদমই অর্গানাইজ করে দেন। আপনাকে কি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শেখানো হয়েছে?
দেন হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা হচ্ছে কি, আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শিখছি সব, এখন আমরা ইন্ডাস্ট্রি ইউজ করছি, খুব সুন্দরভাবে ইন্ডাস্ট্রি রান হচ্ছে। তারপর হচ্ছে এই জিনিসটা রেজাল্ট স্টেজে আছে, অর্থাৎ আমাদের এই ট্রেনিং সেশনটা ইফেক্টিভ হয়েছে, কাজে লাগছে। আর যদি এই নিচের পর্যন্ত থাকে আসলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে কোনো লাভ নেই। আমি আপনাদের যখন ট্রেনিং এর কথা বলেন, আমি কিন্তু সাবজেক্ট সময় বলি যে ট্রেনিং এটা করে লাভ নেই, বলছি কি আইটি পুলি আছে, কিছু কিছু ট্রেনিং এর হয়তো আমি আমার থেকে রিজেকশন করা হয়েছে, সেই ক্ষেত্রে আমি দেখছি যে এই লার্নিং স্টেজ কিন্তু আছে, সেটা ট্রান্সফার স্টেজেও যাবে না। যদি ট্রান্সফার স্টেজে না যায় তাহলে আসলে ওই ট্রেনিং করে লাভ নেই, বুঝতে পারছেন? তো আপনার একটা ট্রেনিং কে মিনিমাম ট্রান্সফার স্টেজ পর্যন্ত যেতে হবে, ঠিক আছে? যদি ট্রান্সফার স্টেজে না যায় তাহলে ওই ট্রেনিং করে লাভ নেই। সাপোজ আমি হচ্ছে একটা ট্রেনিং আছে হচ্ছে ইয়ের উপরে, ছন্দর উপরে, বুঝতে পারছেন? আমার ট্রেনিং এখন এই ট্রেনিং আমার কোনো লাভ নেই, কোনো লাভ আছে? আমি হয়তো আপনার একটা গান দিলে আমি বলতে পারবো যে কোন ছন্দে লেখা কি, আমি জানি এর গিটার কি হবে, আমি জানি বলতে পারবো, কিন্তু আমি কি অ্যাপ্লাই করি? করি না। সো এই ট্রেনিংটা আমার কোনো লাভ নেই, বুঝতে পারছেন? আমি কিন্তু জানি, আমি লার্ন করছি যে এই মানে এই, ওই মানে ওই, সেই মানে সেই, তা আমি জানি, এখন তা লার্ন করছি, ঠিক আছে, এখন হয়তো বলতে পারবো না জিনিসটা, কারণ কি আমি ট্রান্সফার বা আমার বিহেভিয়ার ওই রিলেটেড চেঞ্জ পাইনি, বুঝতে পারছেন? দেন হচ্ছে আরেকটা থিওরি আছে হচ্ছে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। এটাও ডিরেক্ট মেজার করে যে আপনি কি ধরনের অ্যাক্টিভিটিস করেন তার উপরে। এখন সাপোজ হচ্ছে যারা হচ্ছে বডিলি স্মার্ট, তাদের বডি ফিটনেস ভালো, আমরা এখান থেকে বলতে পারি তার গোল কি হওয়া উচিত। এটা মেইনলি মেজার করি হচ্ছে তার কোন দিকে যাওয়া উচিত। এখন যার বডি ফিটনেস ভালো, সে প্লেয়ার, অ্যাথলেটিক, এই ধরনের ডিফেন্স, এই ধরনের প্রফেশন তাকে চুজ করা উচিত। এই যে দেখেন মিউজিক স্মার্ট, এখন যে মিউজিক সেন্স ভালো, যার ঠিক আছে, যার ভোকাল ভালো, ঠিক আছে, সে হচ্ছে এই সেক্টরে যাইতে পারবে। এই যে এখানে লেখা আছে পিপল স্মার্ট, পিপল স্মার্ট মানে হচ্ছে পিপলদের ভালোভাবে বোঝায় বুঝি চুপি বুঝ দিতে পারে, ঠিক আছে, সেখানে কি বলতে পারবে? বুঝছেন? ওই যদি থাকে পিপল স্মার্ট, যদি থাকে তাহলে তাদেরকে পলিটিশিয়ান হওয়া উচিত, সেলসম্যান হওয়া উচিত, তাদেরকে হওয়া উচিত কাউন্সিলর। আর হচ্ছে যদি ওয়ার্ড স্মার্ট হয় তাহলে জার্নালিস্ট, টিচার, ভোকাল, লয়ার, এই ধরনের প্রফেশন তাদেরকে চুজ করা উচিত। অর্থাৎ আমরা থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সের উপর বেস করে আমরা আমাদের ফার্দার প্রফেশন চুজ করতে পারি, বুঝতে পারছেন? আমরা ডিটেলস না দিই, এগুলো আমরা খুব ডিপ লেভেলে আপনাদেরকে পড়ানো হয় না। দেন আসি যে এই যে এই প্রসেসগুলা ভালো কথা, এই লেভেল আছে, তাই তো? এখন লেভেলগুলোর মধ্যে আমরা মার্কিং করবো কি হবে? সাপোজ হচ্ছে আমাদের একটা নলেজ লেভেল, রিমাইন্ডার লেভেলে আছে বা অ্যানালাইজ লেভেল আছে। এখন আমি বললাম যে অ্যানালাইজ লেভেল আছে, এখন কতটুকু অ্যানালাইজ লেভেল আছে সেটা কিভাবে বলবো? এর জন্য আমাদের দরকার হচ্ছে রুব্রিক্স। এই নামটা হয়তো শুনছেন। অর্থাৎ এ রুব্রিক্স ইজ এ স্কোরিং টুল দ্যাট ক্লিয়ারলি আউটলাইন দ্য ক্রাইটেরিয়া ফর ইভালুয়েটিং এ পিস অফ ওয়ার্ক। অর্থাৎ একটা রুব্রিক্স হচ্ছে স্কোর করার, কত স্কোর, অ্যানালাইজিং হইলো ভালো কথা, কত অ্যানালাইজিং। এখন এটা তো কমনলি বলা যায় না, সবাই অ্যানালাইজিং আছে, সবার কিন্তু অ্যানালাইজিং অ্যাবিলিটি আছে, কত আছে সেটা যদি আমরা এক্সাক্ট বলতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কোন একটা স্কোরিং টুল ইউজ করতে হবে, সেটাকে বলতেছি আমরা রুব্রিক্স। সো এই রুব্রিক্সগুলো আমরা ইন জেনারেল দিই অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, প্রেজেন্টেশন, পারফরম্যান্স, ইচ এন্ড এভরি সেক্টরে। এটাতে শুধু দেখেন এই রুব্রিক্সের মাধ্যমে কি হইতেছে, যেহেতু রুব্রিক্স কি করতেছে একটা স্কোরিং টুল, তাই না? তার মানে এটা অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টের হেল্প করতেছে, কারণ আপনি জানতে
সাথে আরো একটু আপনাকে মেজার করা হয়েছে। যদি এটা জানেন তাহলে আপনি সেই কাজটা করবেন, তাই কিনা? টিচারের জন্য সুবিধা হয়েছে যে সে কিসের উপর মার্ক দিবে। এখন আপনাদের একটা সেশন হইতেছে, উদারে একটা পরীক্ষা, কিসের উপর মার্ক দিবে এটা আমি জানি না, আপনারা জানেন, ঠিক আছে? মাঝখানে এসে যখন আমি মার্ক দিতেছি হচ্ছে আপনারা কত সুন্দর ডেজার্ভ করে তার উপরে, এখন আপনারা দেখতেছেন কত সুন্দর করে বলতেছি তার দুইটা সাংঘর্ষিক হইতেছে না? আপনি বলার কথা ভালো মার্ক, এখন আপনার ড্রেসগুলো খারাপ থাকতে আপনাকে দিচ্ছে জিরো, যেহেতু রুব্রিক্স ডিফাইন করা নেই। বুঝতে পারছেন? আপনি ফোকাস করতেছেন কিসের উপর? ভালো প্রেজেন্টেশন দেওয়ার উপর। আমি ফোকাস করতেছি ভালো ডেজার্ভ। তো যেহেতু রুব্রিক্স আমাদের ক্রাইটেরিয়াগুলো ডিফাইন করা নেই, দ্যাটস ওয়াই আমরা উল্টাপাল্টা দুজনের ক্ষেত্রে হেল্পফুল হয় না। এখন এই রুব্রিক্স হতে পারে এই প্রকার, বুঝতে পারছেন? একটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট রুব্রিক্স। সিঙ্গেল পয়েন্ট রুব্রিক্স মানে হচ্ছে একটা পয়েন্টই থাকবে, এখন সবকিছু মেজার হবে একটা জিনিসের উপর, বুঝতে পারছেন? সাপোজ আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম, সেটা শুধুমাত্র হাতের লেখা কেমন তার উপর মার্ক দেব, ঠিক আছে? শুধুমাত্র এটার উপর চেক করবো, আর কোনো পয়েন্ট নেই। বা আমি একটা প্রেজেন্টেশন দিলাম, তার মার্কিং হবে হচ্ছে তার ভোকাল কেমন, একটা সিঙ্গেল পয়েন্টের উপর মার্ক, সব মার্ক ওই সিঙ্গেল পয়েন্টের উপর, সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট রুব্রিক্স। বা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে ল্যাব রিপোর্ট দেয়, সবকিছু ওভারডেস করে কেমন লিখছে তার উপর, কি লিখছে তার উপর কিন্তু স্পেসিফিক না যে সে সামনে ভালো লিখছে নাকি সে অ্যানালাইসিস করতে পারে, একটা সিঙ্গেল যে টোটাল ল্যাব রিপোর্টটা কেমন লিখছে, এমন সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট রুব্রিক্স। দেন হচ্ছে হলিস্টিক রুব্রিক্স। হলিস্টিক রুব্রিক্স একটু ক্লিয়ার না, ক্লিয়ার না বলতে আপনি বুঝতে পারবেন যে কোন কোন ক্রাইটেরিয়ার উপর মার্ক দেওয়া হচ্ছে, বাট কত মার্ক দেওয়া হচ্ছে এটা ক্লিয়ারলি বুঝলেন না। আর যেটা হচ্ছে অ্যানালাইসিস রুব্রিক, এমন আপনি সবই বুঝবেন, আপনি কত পাবেন স্টুডেন্টও বলতে পারবেন, টিচারও বলতে পারবেন মার্কটা, ঠিক আছে? হলিস্টিকটা বুঝলাম না স্যার। হলিস্টিক মানে আপনি বুঝবেন যে এই জিনিস স্যার মাপতেছে, মেজার এর উপর মার্ক আছে, কত মার্ক কোনটার উপর এটা আপনি জানেন, বুঝতে পারছেন? আপনি পয়েন্ট জানেন, বাট পয়েন্টের পয়েন্টটা জানেন না, বুঝতে পারছেন? আপনাকে পয়েন্ট বলে দিন যে এর উপর মার্কিং আছে, কিন্তু ধরুন আমি হয়তো টেস্টের উপর মার্ক বেশি দিছি, হোমওয়ার্কের উপর কম দিছি, সেই জিনিসটা ওই সামেশনাল একটা ব্যাপার। সো আমাদের মেইন বড় হচ্ছে অ্যানালাইটিক রুব্রিক্স, ঠিক আছে? অ্যানালাইটিক রুব্রিক্সে কি থাকবে? কিছু ক্রাইটেরিয়া থাকবে যার উপর বেস করে মার্ক করা হয়েছে, ঠিক আছে? দেন হচ্ছে লেভেল অফ পারফরম্যান্স, এই প্রতিটা ক্রাইটেরিয়া কতটুকু পারফরম্যান্স করছে। দেন হচ্ছে ডেসক্রিপশন থাকবে, এই কতটুকু কি লিখছে না লিখছে। আমরা যদি একটা एग्जांपल আসি, সাপোজ হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের রুব্রিক্সের ক্ষেত্রে যদি আসি, সাপোজ হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এই ক্রাইটেরিয়ার উপর তাকে মার্ক আউট করা হয়েছে, ঠিক আছে? এখানে ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে আমার এখান থেকে কন্টেন্ট অ্যাকুরেসি, অর্থাৎ আমরা যা চাইছি, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কন্টেন্ট অ্যাকুরেসি, যা চাওয়া হয়েছে তাই লিখছে কিনা। দেন ক্রাইটেরিয়া হচ্ছে কম্পিটেন্সনেস, তার দক্ষতা আছে কিনা। দেন হচ্ছে অর্গানাইজ বা স্ট্রাকচার, সে ঠিকঠাক গুছাইছে কিনা, যদি আমরা ওয়ার্ডের লেখা থাকি তাহলে গোছানো ঠিকঠাক আছে কিনা। দেন হচ্ছে ক্লিয়ারিটি অ্যান্ড রাইটিং কোয়ালিটি, ক্লিয়ার বা রাইটিং কোয়ালিটি আছে কিনা। দেন হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড অর্গানাইজেশনালিটি। দেন হচ্ছে রেফারেন্স ইউজ করছে কিনা। এগুলো ক্রাইটেরিয়ার উপর মার্ক করতেছি, ওকে? এগুলোর মার্ক আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন আছে, এবং যদি সে তার কন্টেন্ট এক্সিলেন্ট লেভেলের হয় তাহলে সে 4 পাবে, 100% মার্ক পাবে। এই ক্রাইটেরিয়া যদি 2 মার্ক প্রাপ্ত থাকে তো 2ই পাবে সে, বুঝতে পারছেন? যদি তারটা এক্সিলেন্ট লেভেল, গুড লেভেল, স্যাটিসফ্যাক্টরি এবং হচ্ছে নিড টু বি ইমপ্রুভ, অর্থাৎ এই ক্রাইটেরিয়াগুলো ভালো কথা, ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াটা কেমন আছে। যদি তার গুড লেভেলের থাকে তাহলে সে 75% মার্ক পাবে। এই ক্রাইটেরিয়ার জন্য যদি 2 মার্ক বরাদ্দ থাকে তাহলে সে কত পাবে? যে 3 মানে 75% আছে, 75% পাবে। যদি 100 মার্ক থাকতো তাহলে হচ্ছে সে পাইতো 75, এখানে হলো 100 তে 100 পাইতো। এখন আপনি কিন্তু টোটাল মার্ক বুঝতে পারতেছেন না ক্রাইটেরিয়া ওয়াইজ। এটা হচ্ছে অ্যানালাইটিক লেভেলের রুব্রিক্স, ওকে? দেন হচ্ছে দেখেন এখানেও একই টাইপের রুব্রিক্স আলোচনা করা আছে, অর্থাৎ আমাদের রুব্রিক্সের জন্য যেই অ্যানালাইস্টিক রুব্রিক্সে কি আছে, ক্রাইটেরিয়াগুলো আছে, এবং ক্রাইটেরিয়াগুলো কেমন কি হচ্ছে একজ্যাক্ট আপনাকে বলে দিছে যে ক্রাইটেরিয়া অনুযায়ী। এখানে আমরা আরেকটা, এটা কি হলিস্টিক রুব্রিক্স, এই দেখেন ক্রাইটেরিয়া বলা আছে, কিন্তু ক্রাইটেরিয়ার পারফরম্যান্স কেমন কি এটা বলা নাই। এখন কি আপনি বলতে পারবেন, আপনি হয়তো এই প্রসিডিউরগুলো রাখছেন, হলিস্টিকে কি হয়েছে আপনি বলে দিচ্ছেন যে আমরা দেখবো হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, প্রসিডিউর,
আমরা ডেটা বা অবজারভেশন ক্যালকুলেশন দেখবো, ডিসকাশন ক্যালকুলেশন, এই জিনিসগুলো আরো কোনো মার্কিং আছে। এখন আপনি কি একের কত মার্ক পাবেন বলতে পারবেন? পারবেন না, দেখবে এটা কোনটা হলিস্টিক রুব্রিক্স। আর অ্যানালাইটিক রুব্রিক্স হলে আপনি একদম বলতে পারবেন, কারণ আপনি কোন জিনিসটা দেখেন নেই। এখানে তো ক্লিয়ারলি বলা আছে না যে আপনি কি লিখলে কি পাবেন। সো যেহেতু বলা আছে, সো ল্যাব টেস্টের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি ল্যাব টেস্টে সার্কিট এই তিনটা জিনিস নেওয়া হয়। এই যে ল্যাব টেস্টের টোটাল 20 মার্ক, আমরা 8 মার্ক এখানে 8 মার্ক এখানে 4 মার্ক নিতেছি। এটার যদি ভালো দেখেন যে কানেক্ট যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমরা তাকে 100% আমরা 8 এ 8 দিব। যদি তার মাইনর এরর থাকে তাহলে 8 এ কত দিব? 80%, মানে হচ্ছে 6 দিব, তাই তো? এখন দেখেন এখানে কিন্তু আপনিও জানেন কত পাবেন, স্যারও জানেন, কারণ এর বাইরে মার্ক দেওয়ার কোনো স্যারের হাতে স্কোপ নেই, আপনার হাতেরও স্কোপ নেই। কোনো স্কোপ আছে? অর্থাৎ অ্যানালাইটিক রুব্রিক্সের কোনো ধরনের স্কোপ নাই। বা হলিস্টিক যে মেজারমেন্ট, অর্থাৎ আগে যেটা আমরা দেখাইলাম, এই ক্ষেত্রে কিন্তু টিচার চাইলে আপনাকে মার্ক কিছু কিছু জায়গায় বাড়ায় দিতে পারবে বা কমা দিতে পারে, কিছু একটা করতে পারে, আপনিও জানেন, আবার কমাও দিতে পারে। ল্যাব ভাইবার ক্ষেত্রেও আমরা একটা হলিস্টিক একটা অ্যানালাইটিক দিতেছি। সব ক্ষেত্রেও হলিস্টিক হতে পারে, অ্যানালাইটিক হতে পারে, সিঙ্গেল পয়েন্ট হতে পারে। বুঝতে পারছেন? আমরা এটা এক্সাম্পল রাখার চেষ্টা করছি সবগুলা জিনিস যাতে থাকে। বুঝতে পারছেন? ল্যাব ভাইবার ক্ষেত্রে আমরা কি কি জিনিস দেখবো, সে কমিউনিকেশন ক্লিয়ারিটি করতেছে, আমার যে অ্যান্সার সেই করতে পারতেছে কিনা, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন লেভেলের নলেজ আছে কিনা বা জিনিসটা আছে কিনা। বুঝতে পারছেন? এখন বিষয় আসছি হচ্ছে, আমি শুরুতে বলছিলাম যে হচ্ছে আমাদের অনেকগুলো জিনিস লাগবে, তাই না? কি কি লাগবে? গ্রাজুয়েট স্টুডেন্ট, ওবি এর উপরে তার ওবি কারিকুলামের উপরে তার হচ্ছে পিও অ্যাসাইনমেন্ট থাকা লাগবে, তার ইঞ্জিনিয়ারিং নলেজ লেভেল গুলো থাকা লাগবে 8টা, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম অ্যানালাইসিস করা লাগবে, এবং হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস থাকা লাগবে। এবার আসেন হচ্ছে নলেজ প্রোফাইল। কারণ আমরা পিও অ্যাসাইনমেন্টের যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি ওবি কারিকুলাম আমরা আগের পার্টটা করছি। এবার আসুন সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে আপনার নলেজ লেভেল গ্রো করা। অর্থাৎ আমাদের 8টা অ্যাট্রিবিউট আছে। প্রথম অ্যাট্রিবিউটে হচ্ছে আপনার নলেজ লেভেল সিস্টেমেটিক theory based understanding of national science and application to the discipline. দেন হচ্ছে এটা আপনাদের মোটামুটি দেওয়া হয়। দেন হচ্ছে কনসেপচুয়াল বেসড ম্যাথমেটিক্স নিউমেরিক্যাল অ্যানালাইসিস করানো হয়। এই নলেজগুলো আপনাদেরকে শেখানো হয়। বুঝতে পারছেন? অর্থাৎ একজন গ্রাজুয়েটের নলেজ লেভেল মানে কি? এই নলেজ লেভেল অর্থাৎ আপনি পাস করছেন মানে আপনার এইগুলো নলেজ, এই 8টা নলেজ আর কিছু নেই। বুঝতে পারছেন? আপনারা আমাদের মাধ্যমে পাস করছেন মানে আপনাদের হচ্ছে এই 8টা নলেজ আছে। এই নলেজ কি আপনারা একটু স্টাডি করবেন। দেখেন আপনার কি নলেজ আছে, এটা আপনার স্টাডি করা উচিত না? আপনি গ্রাজুয়েট, আপনার নলেজ কেমন হবে, কি কি থাকবে, আপনি কি কি জানবেন, সেটা আপনার স্টাডি করা উচিত। আমরা লাইট দিয়ে দিব। ডিটেইলস কি আলোচনা করার দরকার আছে? এই ডিটেইলস আলোচনার দরকার আমার মনে হয় নাই। এখানে পড়লেই বুঝতে পারবেন যে আপনার কি নলেজ থাকা দরকার। দেন হচ্ছে রেঞ্জ অফ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং। অর্থাৎ আপনার নলেজ ওই 8টা নলেজ থাকলে, মাথার মধ্যে থাকলে কিছু হবে না। আপনাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম সলভিং জানা থাকা লাগবে। এই সলভিং জানার জন্য দেখেন বিভিন্ন লেভেলের সলভিং আছে, 7টা লেভেল আছে। লেভেল 1 যেটা আছে ডিপ নলেজ অফ লিকুইড ক্যান, অর্থাৎ আপনার কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম তখনই সলভ করতে পারবেন। এখানে লেখা আছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হ্যাজ ক্যারেক্টারিস্টিক্স P1 and some or all of P2s। অর্থাৎ আমাদের হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলিউশন করা জানার জন্য মাস্ট বি হচ্ছে P1 জানা লাগবে, এবং যে কোনো একটা এখান থেকে বা আদার সবগুলো হতে পারে। বুঝতে পারছেন? এখন যে কোনো P1 এ কি বলছে, ডিপ নলেজ থাকা লাগবে কোন কোন লেভেলে, K1 থেকে এই লেভেলগুলোতে আপনার নলেজ থাকা লাগবে। আর মানে আমরা যে আপনার যে ইঞ্জিনিয়ারিং যে নলেজ প্রোফাইল আছে, এই যে K3 এগুলো যদি না থাকেন তাহলে আলটিমেটলি আপনি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং কেমনে সলিউশন করবেন আপনারা যদি এই লেভেলের নলেজ না থাকে। এই নলেজগুলো অর্থাৎ এই মানে হচ্ছে রিসার্চ, কিন্তু এই ইন্ডিয়ার যদি নলেজই না থাকে আপনার, সেই ক্ষেত্রে আপনি সলিউশন করতে পারবেন না। এর মানে ডিপ অফ নলেজ রিকোয়ার্ড, অর্থাৎ এটা মাঝারি থাকা লাগবে।
আপনার কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলিউশন করার জন্য ফার্স্টলি আপনার নলেজ মাস্ট থাকা লাগবে। কোন কোন লেভেলের নলেজ থাকা লাগবে? K3, K4, K5, K6 এবং K8 এই লেভেলের নলেজ আপনাকে থাকলে আপনি করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। দেন হচ্ছে এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা থাকবে, ওকে, এক নাম্বার তো মাস্ট, আর বাকি এখান থেকে যে কোনো একটা হতে পারে, দুইটা হতে পারে, বা সবগুলো হতে পারে। কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম ওকে হতে পারে যে আপনার নলেজ প্লাস হচ্ছে একটা রেঞ্জ অফ কমপ্লিটিং রিকোয়ারমেন্ট। যেমন হতে পারে, বলেন অনেক সময় যে আপনি একটা ডিজাইন করেন ইকোনমিক, আপনি সবগুলো ক্রাইটেরিয়া যদি ফুলফিল করেন কখনো ডিজাইন ইকোনমিক হবে? ক্রাইটেরিয়া যদি বলেন যে আমার সবগুলো অটোমেটিক চলবে, তাহলে আপনার ইকুইপমেন্ট খরচ বাড়বে না? তাহলে এটা একটা কমপ্লিটিং না। সো আপনার জিনিসগুলো থাকবে হচ্ছে, যদি 2 নাম্বার কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং হয় তাহলে অবশ্যই কমপ্লিট থাকতে হবে, মানে সাংঘর্ষিক কোনো কথাবার্তা থাকা লাগবে, বুঝতে পারছেন? সাংঘর্ষিক কথাবার্তা থাকা লাগবে, বলবো যে আপনি কম কষ্টের মধ্যে করেন সব ফ্যাসিলিটিস দিয়ে, তাই তো? দেন হচ্ছে ডিপ অফ অ্যানালাইসিস, অর্থাৎ আপনার এই যে ক্রিটিক্যাল থিংকিং, অ্যাবস্ট্রাক্ট লেভেলের থিংকিং টাইপের থাকতে পারে। দেন হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন অফ ইস্যু ইনভলভিং ইনফ্রিকোয়েন্সি কাউন্টার, এই জিনিসগুলো, এই টাইপের জিনিসগুলো আপনার নলেজ অফ লেভেল থাকলে, অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে ডিপ অফ নলেজ থাকা লাগবে, আর নিচের যে কোনো একটা থাকলেও হবে আপনার একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলিউশন করার জন্য বা প্রবলেম হওয়ার জন্য, ঠিক আছে? আমরা ক্লাসেও কিছু কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম আপনাদেরকে দিয়ে থাকি, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল যারা পাওয়ার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন করছেন। এটা হচ্ছে সিনারিও নাম্বার 3 ছিল, আপনারা হয়তো দেখছিলেন মেবি। এখানে দেওয়া আছে এ লার্জ ইন্ডাস্ট্রি রিকোয়ার্ড 2 megawatt of power to run its machinery using 3-phase system. Some parameters দেওয়া আছে, আপনাকে ডিজাইন এ ট্রান্সমিশন লাইন দ্যাট ইজ মোর ইকোনমিক ফর দিস সিনারিও। এই সিনারিওর জন্য একটা ট্রান্সমিশন লাইন ডিজাইন করতে বলা হয়েছে যেটা মোর ইকোনমিক হয়, বুঝতে পারছেন? এখন এখানে এটা যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, সেটাকে আমরা একটু জাস্টিফাই করি। আমাদের ফার্স্ট কথা আছে যে এটা হওয়ার জন্য কি হতে হবে? ডিপ অফ নলেজ থাকা লাগবে, অ্যানালাইসিস অফ ট্রান্সমিশন লাইন রিড, অর্থাৎ এটা করার জন্য আপনার অবশ্যই K4, K5 এবং K8 না লেভেলের নলেজ থাকা লাগবে। আপনি যদি এই ম্যাথটা সলিউশন করতে চান তাহলে আপনার অবশ্যই K4 দ্যাট মিন ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট নলেজ অফ থিওরিক্যাল ফ্রেমওয়ার্ক, K5 মানে নলেজ অন সাপোর্টিং ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্র্যাকটিস থাকা লাগবে। দেন হচ্ছে এঙ্গেজড অফ নলেজ উইথ লিটারেচার, অর্থাৎ আপনার প্রিভিয়াস ডিজাইনগুলোর সম্পর্কেও আইডিয়া থাকা লাগবে। আর মানে 1 নাম্বার কন্ডিশন P1 ফুলফিল করছে, এই প্রবলেমটা P1 কে ফুলফিল করছে। দেন হচ্ছে P2, দেখেন এখানে বলা আছে মোর ইকোনমিক, আর এই সবগুলো ফুলফিল করেও মোর ইকোনমিক হতে হবে, যেটা অবশ্যই আমাদের কি করে কমপ্লিটিং করে। এবং আরেকটা বিষয় হচ্ছে 3 নাম্বার যে কন্ডিশন P2, এখানে দেখেন মাল্টিপল ডিজাইন হতে পারে না। এখন আপনি 3 ফেজ 3 ওয়ার সিস্টেম আছে, 3 ফেজ 4 ওয়ার সিস্টেম আছে, 3 ফেজ ওয়াই সিস্টেম আছে, 3 ফেজ ডেল্টা আছে, মাল্টিপল জিনিস হতে পারে না, হতে পারে কিনা? এই ডিজাইনটা তো মাল্টিপল ডিজাইন হতে পারে, একটা সিঙ্গেল অ্যানসার তো না, এক একজনের অ্যানসার এক এক কিছু আসতে পারে। দ্যাটস ইট, এটাকে আমরা বলতেছি এই যে দেখেন পি নাম্বারে আছে ডিপ অ্যানালাইসিস রিকোয়ার্ড হ্যাভ নো অবভিয়াস সলিউশন, একটা সিঙ্গেল একটাই সলিউশন হইলে হবে না। এই যে এই কন্ডিশনটা নো অবভিয়াস সলিউশন, মানে একটা অ্যানসার দিছেন ওটা একটাই সলিউশন আছে, তখন তাকে আমরা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস বলতে পারি। তখনও পারি, কারণ তখন পারি কেন? কারণ হচ্ছে P1 আছে, অন্য ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে, ঠিক আছে? বাট আমরা P3 কে তখন পারি, বুঝতে পারছেন? P3 কে জাস্ট, অর্থাৎ আমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হওয়ার জন্য P1 থাকতে হবে, এইখানকার যে কোনো একটা থাকলেও হবে। সো ওই ক্ষেত্রে P3 থাকবে না, অন্য কেউ থাকলে এটা হবে, অন্য কেউ থাকতে পারে, বুঝতে পারছেন? সো এই জাস্টিফিকেশন অনুযায়ী এটা হচ্ছে আমরা যেটা করাইছি ক্লাসে আপনাদের, এই যে আপনারাই করছেন, সেটা হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস। আর একটা জিনিস আমি অলরেডি রিসেন্ট হয়তো দিয়ে দিছি, একটা ম্যাথ দেওয়া হয়েছে। আমরা হচ্ছে এ লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট ডিসক্রিট সিস্টেম দ্যাট মডিফাই দ্য আউটপুট, দ্যাট মডেল দ্য আউটপুট অফ জেনারেটর সিস্টেম ডিসক্রাইব বাই দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই তো? এখন এই সিস্টেমটা থেকে আমরা কিছু জিনিস বের করতে বলা হয়েছে বিভিন্ন কন্ডিশনে। প্রথম জিনিস অবশ্যই আপনাকে এই লেভেলের নলেজগুলো জানা লাগবে।
আদারওয়াইজ এই ম্যাথ পাবেন না। ওই লেভেলগুলো একটু ম্যাথ করে দেখতে পারেন, আমি ওই ব্যাগে দেখে দিতে পারবো। K2 মানে K2 মানে হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল কিছু, অবশ্যই যেহেতু এটা জেড ট্রান্সফরমেশন রিলেটেড আপনার অবশ্যই ম্যাথমেটিক্যাল নলেজ থাকা লাগবে। তারপরে হচ্ছে K4 মানে হচ্ছে কি ওগুলো ম্যাথ করা আছে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো জানা লাগবে। আর দেখেন এখানে P3 ডিপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড অফ দ্য সিস্টেম ফাংশন, অর্থাৎ আপনার যদি এই যে সিস্টেম ফাংশনটাকে এবার স্টেবল আনস্টেবল চেক করেন, এখানে বিভিন্ন ধরনের মডেল আসতে পারে, এটাও নো অবভিয়াস কোনো রেজাল্ট হবে, বুঝতে পারছেন? এর অ্যানসার একেবারে এক কিছু হতে পারে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। অর্থাৎ আমাদের দুইটা জিনিস স্যাটিসফাই করতে, আমাদের মিনিমাম কন্ডিশন হচ্ছে দুইটা জিনিসকে স্যাটিসফাই করতে হবে। আর কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস মূলত এটা হয় হচ্ছে প্রজেক্ট বেস জিনিস, অবশ্যই এটা হয় হচ্ছে অ্যাক্টিভিটিস অর হচ্ছে প্রজেক্ট বেস জিনিস, ঠিক আছে? অর্থাৎ এখানেও 5টা লেভেল আছে। কি কি লেভেল? এখানে আছে হচ্ছে ইনভলভ ইউজ অফ ডাইভার্স রিসোর্স, ওই যেগুলো রেফার করা আছে ওগুলো হলো কি পয়েন্ট, আর মানে হচ্ছে ইউজ অফ ডাইভার্স রিসোর্স, দেন হচ্ছে রেগুলেশন অফ সিগনিফিকেন্ট প্রবলেম, ক্রিয়েটিভ ইউজ অর রিসার্চ বেস, হতে পারে হচ্ছে ডিফিকাল্টি অফ প্রেডিকশন এন্ড মাইগ্রেশন এন্ড হচ্ছে এক্সটেন্ডেড, বুঝতে পারছেন? এই লেভেলের হতে পারে, মানে এগুলো কি পড়ে, অর্থাৎ এই 5টা লেভেলের আমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস হতে পারে, সেগুলো কিসে হবে? প্রজেক্ট বেস জিনিস। ফার্স্ট সেশনের লাস্ট স্লাইডের দিকে যাচ্ছি। ওকে, there are example, আমরা হচ্ছে এখানে একটা ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ ডুয়াল অ্যাক্সিস সোলার ট্র্যাকিং সিস্টেম integrated with a maximum power point tracking MPPT controller to maximize the efficiency of solar photovoltaic system under varying the environmental condition and electrical load. অর্থাৎ এইটা হচ্ছে আমরা একটা প্রজেক্ট করতে দিছি যেখানে হচ্ছে ডুয়াল অ্যাক্সিস, এর মানে হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ আমাদের সোলারের পজিশন ট্র্যাক করবে ডুয়াল অ্যাক্সিসে, উপরে নিচে অ্যাজ ওয়েল অ্যাজ ডানে বামে সেটা করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং এই জিনিসটা করবে সোলারের ক্ষেত্রে। এবং এইটা শুধু করবে তাই না, আমাদের এনভায়রনমেন্টে বিভিন্ন সময় হঠাৎ করে ম্যাগ আসতে পারে, হঠাৎ করে লোড চলে যেতে পারে, সেই কন্ডিশনে কিরকম কি হয় এই জিনিসটা আমাদের করতে বলা হয়েছে, ঠিক আছে? কি কি হবে হঠাৎ করে যদি ম্যাগ সোলারের উপর চলে আসে তাহলে কি হবে, হঠাৎ করে মানুষজন লোড বাড়াইছে কি হবে, এই জিনিসগুলো আমাদের যে জাস্টিফিকেশন সেই অনুযায়ী আমরা বলতেছি এ অন কে কভার করে। দ্যাট মিন্স হচ্ছে ইনভলভ অফ ইউজ অফ ডাইভার্স রিসোর্স, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের নলেজ কিন্তু এখানে ইউজ করছি। এক হচ্ছে ডুয়াল অ্যাক্সিস ট্র্যাকিং কি জিনিস, তারপর ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং বা এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর কিভাবে লোডের কন্ডিশনের উপর কি কি ডিপেন্ড করে, এই জিনিসগুলো রিসোর্স আমরা ইউজ করতেছি। ইনভলভ ক্রিয়েশন অফ ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল, এখন আমরা এই প্রিন্সিপালগুলো হয়তো জানতাম, এগুলো আমরা ইউজ করি নাই, সেই জিনিসগুলো আছে। থ্যাংক ইউ। রিসোর্স আছে, দেন হচ্ছে significant consequence to content and characterization of difficulties. এখন দেখেন আপনার এই যে এই এনভায়রনমেন্টাল কন্ডিশন এটা কি প্রিডিক্ট করতে পারেন তিনি? মেঘ কখন আসবে, বৃষ্টি কখন আসবে, করতে পারেন না। আপনার লোড, ইলেকট্রিক্যাল লোড কখন কে সুইচ অন অফ করবে এটা আপনি বলতে পারবেন না। এখন আপনার কি আছে? ডিফিকাল্টি অফ প্রিডিকশন আছে, তাই তো? এবং ডিফিকাল্টি অফ মাইগ্রেশন, মানে এই জিনিসটা হওয়ার পর আপনি কি স্টেপ নেবেন সেটাও ডিফিকাল্টি আছে। দেন হচ্ছে আমাদের এই জিনিসগুলো প্রিভিয়াস, আপনি তখনই এই ডিজাইনটাকে ভালো ডিজাইন বলতে পারবেন। প্রিভিয়াসলি যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোকে আপনার কি করতে হবে, লিটারেচার রিভিউ করতে হবে, আদারওয়াইজ কি পারবেন। এই ছিল হচ্ছে আমাদের টেকনিক্যাল সেশনের পার্ট মোটামুটি। আপনাদের কারো কোনো কোয়ারি আছে? কোয়ারি না থাকলে ধন্যবাদ।